আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, অ্যাকাউন্টিং লাভার্স আরটিভির সাথে আছো। তো অ্যাডমিশন ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের আজকের দ্বিতীয় ক্লাসে প্রথমে আমি তোমাদেরকে আগামীকাল দুইটা সাল পড়াইছিলাম। দুইটা সালে 1990 সাল বলছিলাম, আমি 1991 হবে। আনফর্চুনেটলি দুইটা সালে হবে 1991 সাল। ঠিক আছে, একটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের প্রশ্ন আর আরেকটা হচ্ছে ইকোনমিক্সের প্রশ্ন। তো আমি তো ওই দুইটা বিষয়ে এক্সপার্ট না, এই কারণে বলে ফেলছিলাম, হয়তো মুখস্থ বিদ্যার জিনিসটা মাথায় ছিল না। কথা বুঝছো? তো একটু দ্রুত করে সবাই হাজির হও। আজকের ক্লাস আমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। এই দ্বিতীয় নাম্বার ক্লাসে আমরা দুইটা টপিক পড়ব। সেই দুইটা টপিক হচ্ছে ভাইয়া, এক নাম্বারে পড়ব আমরা এক মালিকানা ব্যবসায়, দুই নাম্বার আমরা পড়বো ভাইয়া অংশীদারি ব্যবসায়। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাইয়া, এই ক্লাসগুলো থেকে ভার্সিটিতে প্রশ্ন আসবে। তুমি কিচ্ছু না পারলেও কোনো সমস্যা নাই ভাইয়া, 10 ক্লাস 20 ঘন্টা। ঠিক আছে, 10টা ক্লাস 20 ঘন্টা, 20 ঘন্টার বেশি হবে, কম হবে না। তাহলে 20 ঘন্টা যদি ক্লাস করো আমার সাথে এমসিকিউ, তোমার কি পরিমাণ দক্ষতা হবে কালকের ক্লাস যারা করছো তারা বুঝছো অলরেডি। ঠিক আছে, সবাই একটু দ্রুত করে হাজির হও, ক্লাসটা শেয়ার করে দাও, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও, আমিও শেয়ার করে দিচ্ছি। ঠিক আছে, সবাই একটু দ্রুত হাজির হয়ে যাও। হ্যাঁ, সব জায়গায় শেয়ার করে দিছি, আল্লাহর রহমতে সব ঠিকঠাক আছে। এখন তোমরা সবাই হাজির হওয়ার পালা। ঠিক আছে, সবাই হাজির হয়ে যাও, সবাই হাজির হয়ে যাও, সবাই হাজির হয়ে যাও। যে ও ইংলিশের একটা গাইডলাইন দিলে ভালো হইতো। আগে ম্যানেজমেন্টটা শেষ করি, তারপরে দিই। হ্যাঁ, এখন না। তোমাদের জন্য ম্যানেজমেন্ট শেষ হওয়ার পর একটা সুখবর আসবে। আমি ব্যক্তিগতভাবে তোমাদের জন্য কিছু করার ট্রাই করব। তোমাদের জন্য ওভারঅল সুখবর থাকবে। কথা বলছো, অনেক কনফিউজিং প্রশ্ন থাকে, ওই প্রশ্নগুলোর উপরে আলাদা করে ক্লাস নিব। ঠিক আছে, বুঝতে পারছো? আর যাদের হাতে এই বইটা নাই, বইটা নাও। অ্যাকাউন্টিংয়ের জন্য এই বইটা, এই দুইটা বই তোমার কাছে থাকলে তোমার ভার্সিটি প্রস্তুতিটা অনেকটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, একটু হাজির হও। আর শুরুতে আমাকে একটু বলবা তোমরা কে কোন জায়গা থেকে বলতেছো। আমি পরিচিত হই নাই তোমাদের সাথে, একটু পরিচিত হই, কোনো ক্লাসে এটা করি নাই, আজকে ভাবলাম একটু পরিচিত হই, তারপর ক্লাসে ঢুকি। কে কোন জায়গা থেকে বলতেছো? ঠিক আছে, সেটা একটু বলবা জাস্ট। ঠিক আছে ভাইয়া, এক্সাম চাই। আচ্ছা, এক্সামের ব্যবস্থা করব, তোমরা যদি ভালো মতো আমার সাথে ক্লাস করো, বেয়াদবি না করো তাহলে। ওয়ালাইকুম আসসালাম। একজন নারায়ণগঞ্জ, নোয়াখালী, নওগাঁ। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালোভাবে ক্লাস করলে, আমি 10টা ক্লাস শেষ করলে আমি এক্সাম নেব। তো ভালোভাবে যদি ক্লাস না করো তাহলে এক্সাম নেওয়ার আগ্রহ আমার থাকবে না, সত্যি কথা বলতে। ঠিক আছে, কুমিল্লা, ফেনী, টাঙ্গাইল, চকরিয়া, সিলেট, মৌলভীবাজার, ঠাকুরগাঁও গভর্নমেন্ট কলেজ, ওকে, ব্রাহ্মণবাড়িয়া। কে আবার মাইন্ড করে না, একটা মিনিট আমি একটু কমেন্টটা পড়তেছি কে কোন জায়গা থেকে। এগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে। ঠিক আছে, 10টা ক্লাসের পরে স্মৃতি হিসেবে থাকবে, এই অ্যাডমিশন জার্নিটা শেষ হওয়ার পরে। টাঙ্গাইল থেকে, ওকে, মিরপুর 1, ঢাকা, মিরপুর বাংলা কলেজ আমার কলেজ ছিল। ওকে ওকে ওকে, ফাঁকে তোমরা যারা শেয়ার করো না একটু শেয়ার করে দাও। কাঙ্ক্ষিত পরিমাণ স্টুডেন্ট আসে নাই এখনও, সবাইকে নিয়ে আসো শেয়ারের মাধ্যমে। ঠিক আছে, সবাইকে একটু নিয়ে আসো। পাপি বান্দাগুলোর একটু নিয়ে আসো। ঠিক আছে, চাঁদপুর, সিরাজগঞ্জ, চট্টগ্রাম, চাঁদপুর। ওকে, ওভারঅল আমি বলতে পারি বাংলাদেশের 64 জেলায় আমার স্টুডেন্টরা আছে, এবং এটা আরও বাড়বে, কমবে না ইনশাল্লাহ, কারণ কোয়ালিটি দিচ্ছি, এটা তোমরা দেখতেছো, বুঝতেছো। ওকে, আর দেরি করবো না, এই দুইটা টপিকের উপর ক্লাস হবে। আর আগামীকাল দুইটা
জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে ভ্যাট কত সালে, 1991 সালের, আর বেস্টিক অর্থনীতি কত সালের, 1991 সালের। দুইটাই 91 ছিল, আমি 90 বলে ফেলছি হয়তো, বা দুইটা ম্যানেজমেন্ট টপিকের বাইরে প্রশ্ন চলে আসছে, আমি বলে ফেলছি। ঠিক আছে, আর একটা প্রশ্ন করো তোমরা, সেটা হচ্ছে ভাইয়া ব্যবসায়ের মৌলিক ও গুরুত্বপূর্ণ কাজ কোনটি? উৎপাদন দিব না ক্রয় দিব? আমি এটা ক্লাসে ব্যাখ্যা করছি, ক্লাসটা দেখলে তোমরা পারবা। কথা বুঝছো? আমি বলছি ভাইয়া ব্যবসায়ের মৌলিক ও গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ক্রয় কাজ, উৎপাদন ও ক্রয় কাজ। এভাবে বলছি না আমি, এভাবে বলছি। ভাইয়া কাঁচামাল যদি তুমি ক্রয় না করো, উৎপাদন করবা কিভাবে? এই দৃষ্টিকোণ থেকে ভাইয়া ক্রয় এবং উৎপাদন দুইটা জিনিস যদি থাকে তাহলে ক্রয় দাগানো উত্তম। আমি এই কথা বলছি, কারণ ভার্সিটি অ্যাডমিশন এটা মুখস্থ বিদ্যার পড়া না, এটা বোঝার পড়া। কথা বুঝছো? এখন আসো, এখন আমরা জায়গা বরাবর চলে যাই। জায়গা বরাবর মানে আসো যেখান থেকে আমরা পড়বো এক মালিকানা ব্যবসায় চলে যায়। প্রথমে এক মালিকানা ব্যবসায় কি কি এমসিকিউ আছে সেটা আমরা একটু দেখি। প্রথমে আসো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন টাইপের প্রশ্নগুলো আসে এক মালিকানা ব্যবসায় থেকে, আমরা সেটাও একটু দেখব। এক মালিকানা ব্যবসায় নিচের কোন দলিলটি প্রয়োজন হয়? ভাইয়া এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো দলিলের প্রয়োজন হয় না, কিন্তু পৌর এলাকায় হইলে, কোন এলাকায়? পৌর এলাকায়। তোমরা বলতে পারো ভাই আবাসিক এলাকাগুলা, ওই এলাকাগুলাই যদি হয় তাহলে ভাই ট্রেড লাইসেন্স প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? অবশ্যই ট্রেড লাইসেন্স। এই প্রশ্নটা আসছে ঢাবি 23-24, তার মানে আমি যে বছর প্রথম পড়াইছি বলে মানে রে, সেই বছর এই প্রশ্নটা আসছে। সংঘবিধি এবং স্মারকলিপি, সংঘবিধি এবং স্মারকলিপি, এই খ আর ঘ এই দুইটা দরকার ভাইয়া যৌথ মূলধনী কোম্পানিতে। কোন কোম্পানিতে? যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানিতে এই দুইটা দলিল প্রয়োজন। আর চুক্তিপত্র, চুক্তিপত্র এটা যদিও বাধ্যতামূলক নয়, চুক্তি বাধ্যতামূলক অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। কোন ব্যবসার ক্ষেত্রে? অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে। এইটুকু ক্লিয়ার? ঠিক আছে, তাহলে বলতে পারে চুক্তি এটা কোন ব্যবসায়ের সাথে জড়িত? অংশীদারি ব্যবসায়ের সাথে জড়িত। ভাইয়া ট্রেড লাইসেন্স এক মালিকানা ব্যবসায়ের সাথে, স্মারকলিপি, সংঘবিধি, পরিমেলবদ্ধ, পরিমেল নিয়মাবলী আগামীকাল পড়বো আমরা। খুব চমৎকার জিনিস আছে এটার মধ্যে, টুইস্ট আছে। এটা এমন সহজভাবে পড়াবো বাংলাদেশের দ্বিতীয় কোনো জায়গায় পড়া লাগবে না ইনশাল্লাহ। আসুন তাহলে সংঘবিধি, স্মারকলিপি এগুলো কোম্পানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দলিল। ঠিক আছে ভাইয়া, এবার প্রশ্ন আসতে পারে। তারপরে চলো 2 নাম্বার প্রশ্ন আমরা একটু চলে যাই। 2 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলছে আমরা একটু দেখি। নিচের কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? এক মালিকানা ব্যবসায়, এক মালিকানা ব্যবসায়ের কিছু বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো জানলে তোমার জন্য সহজ হবে। 1 নম্বরে প্রথম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া, কি বৈশিষ্ট্য জানো? বলে দিই ভাইয়া, একক মালিকানা। এক মালিকানা ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য একক মালিকানা। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, প্রধান বৈশিষ্ট্য একক মালিকানা। এই এক মালিকানা কারবারের প্রধান অসুবিধা, প্রধান অসুবিধা অসীম দায়। অসীম দায় মানে কি? মালিক ব্যবসায় যে টাকা ইনভেস্ট করছে তার বাইরেও তার ব্যক্তিগত সম্পত্তি দায়বদ্ধ থাকবে, এটা হচ্ছে ভাইয়া অসীম দায়। ঠিক আছে, এখান থেকে প্রশ্ন আসবে প্রধান বৈশিষ্ট্য কোনটি? একক মালিকানা। প্রধান অসুবিধা অসীম দায়। ঠিক আছে, স্বল্প পুঁজির ব্যবসা, মালিকের সামর্থ্য সীমাবদ্ধতা রয়েছে। ঠিক আছে, ছোট পরিসরের ব্যবসা, ছোট্ট ব্যবসা। তারপরে প্রত্যক্ষ সেবাদান করা যায়, কাস্টমারের সাথে মালিকের সরাসরি ইন্টারাকশন হয়, সরাসরি আলাপ আলোচনা হয়, সরাসরি সেবা প্রদান করতে পারে। এই নর্মাল বিষয়গুলো হচ্ছে এক মালিকানা ব্যবসার বৈশিষ্ট্য। তাহলে কি বলছে? কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়? এখন নয় কোনটি? অসীম দায়, এটা তো অবশ্যই বৈশিষ্ট্য পড়ছি। অনিশ্চিত স্থায়িত্ব, যে কোনো সময় বিলুপ্ত হতে পারে। হ্যাঁ হতে পারে, মালিকের মৃত্যুতে বা ইচ্ছাতে যে কোনো সময় বিলোপ সাধন হতে পারে, অনিশ্চিত স্থায়িত্ব। তারপরে আনুপাতিক হারে মুনাফা বন্টন, বা মুনাফা বন্টন করবে কার সাথে? মালিক তো একাই, একজনেই পরিচালক যিনি, উদ্যোক্তা যিনি, সাংগঠনিক কর্তা যিনি, সংগঠক যিনি, তিনি তো একজন। মুনাফা ভাগ করবে কার সাথে? ভাগ করার দরকার হবে অংশীদারি ব্যবসায়। তাহলে এটা এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়।
আইনগত অস্তিত্ব নেই, এটার কোনো আইনগত অস্তিত্ব নেই। ঠিক আছে, আইনগত অস্তিত্ব মানে পৃথক স্বাধীন সত্তা নেই। ঠিক আছে, ডান ডান না, ঠিক আছে আরো ওকে। 3 নাম্বার, কোন ব্যবসার ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়? মালিক যখন যেভাবে মন চায় সিদ্ধান্ত গ্রহণ করবে। এক মালিকানা ব্যবসায় কারোর সাথে আলাপ আলোচনা করার দরকার হয় না। তারপর চলো ভাইয়া, তারপর কি বলছে? এক মালিকানা ব্যবসার প্রধান অসুবিধা কোনটি? পরে বলছি, প্রধান অসুবিধা অসীম দায়। সবচেয়ে প্রাচীন ব্যবসায়ী সংগঠন কোনটি? সবচেয়ে প্রাচীন বা আদি সংগঠন হচ্ছে এক মালিকানা ব্যবসায়ী সংগঠন। তারপর আসো ভাইয়া, কোনটি একাধিপতি কারবারের বৈশিষ্ট্য নয়? এখানে বলছে ভাইয়া একাধিপতি, এটা দেখে অনেকে ঘাবড়ে যাওয়া। এর এক নাম হচ্ছে ভাই এক মালিকানা, আরেক নাম হচ্ছে ভাই এক মালিকি, এর এক নাম হচ্ছে ভাই এক স্বামী, এক বউ বলি না আবার, এক স্বামী। তাহলে এক মালিকানা, একাধিপতি, এক মালিকি, এক স্বামী, সেম কথা। তার মানে এক মালিকানা ব্যবসায়। এর বৈশিষ্ট্য নয় কোনটি? তোমরাই বলো। একক মালিকানা বৈশিষ্ট্য সীমিত দায়, আস্তাগফিরুল্লাহ, দায় তো অসীম, এটা বৈশিষ্ট্য নয়, এটা সঠিক উত্তর। তারপর আসো, দায় দায়িত্বের বিবেচনায় কোন ধরনের ব্যবসা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দায় দায়িত্বের বিবেচনায় সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ এক মালিকানা ব্যবসায়। কোন ব্যবসায়? এক মালিকানা ব্যবসায় আছে এখানে, এক মালিকানা কারবার। এখন যদি বলে দায় দায়িত্বের বিবেচনায় সবচেয়ে বেশি পছন্দনীয়, তাহলে সবচেয়ে বেশি পছন্দনীয় কোন ব্যবসায়? অবশ্যই অবশ্যই পাবলিক লিমিটেড কোম্পানি। তাহলে দায় দায়িত্ব বিবেচনায় কোনটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ? এক মালিকানায়। সবচেয়ে বেশি পছন্দনীয় পাবলিক লিমিটেড কোম্পানি। আবার প্রশ্ন আসতে পারে, কি প্রশ্ন জানো? গঠনের দিক থেকে সবচেয়ে সহজ সবচেয়ে সহজ সংগঠন কোনটি? এক মালিকানা। ভাইয়া গঠনের দিক থেকে সবচেয়ে কঠিন কোনটি? যৌথ মূলধনী কোম্পানি। ঠিক আছে, এভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে ভাইয়া, ডান 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 হলে তারপরে প্রশ্ন চলো। বিশ্বের সবচেয়ে প্রাচীন এক মালিকানা সংগঠন, ক্রেতাদের সাথে অধিক যোগাযোগ রাখা সম্ভব। মালিক নিজে যোগাযোগ রাখবে অধিক পরিমাণে এক মালিকানা ব্যবসায়। ক্রেতাদের সাথে পড়ছে পৌর এলাকায় ট্রেড লাইসেন্স। মালিকের দায় দায়িত্ব বিবেচনায় সবচেয়ে কম পছন্দনীয় দায় দায়িত্ব বিবেচনায় সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এবং কম পছন্দনীয় এক মালিকানা ব্যবসায়। সবচেয়ে বেশি পছন্দনীয় পাবলিক। পড়াইছি, আসো। 3 প্রকারের ব্যবসায়িক সত্তা কি? এখানে অনেকে ভুল করবা জানি, আসো। 3 প্রকারের ব্যবসা আমরা দেখে থাকি। ঠিক আছে, প্রথমে 1 নম্বর হচ্ছে এক মালিকানা, 2 নম্বর হচ্ছে ভাই অংশীদারি, 3 নম্বর হচ্ছে ভাই যৌথ মূলধনী কোম্পানি। এক মালিকানা ব্যবসা এটাকে বলে স্বত্বাধিকারী ব্যবসায়, স্বত্বাধিকারী। অংশীদারি মানে হচ্ছে অংশীদারি, সেম। হ্যাঁ, আর যৌথ মূলধনী এটাকে বলে কর্পোরেশন। তাহলে দেখো তো, স্বত্বাধিকারী আছে, ক্ষুদ্র ব্যবসা দিচ্ছে কেন আবার বাদ? বড় ব্যবসা বলি না আমরা, আর্থিক কি আবার? স্বত্বাধিকারী, অংশীদারি, কর্পোরেশন। পাইছি ভাইয়া, পাইছি। তাহলে এক মালিকানাকে কি বলে? স্বত্বাধিকারী ব্যবসায়। অংশীদারিকে অংশীদারি বলে, আর যৌথ মূলধনীকে কর্পোরেশন ব্যবসা বলে। তারপর আসো, বাজার সম্প্রসারণ সংক্রান্ত বাধা কিসের মাধ্যমে অপসারিত হয়? এগুলা ইয়ে থেকে আসছে। কোনটার মাধ্যমে কোন ধরনের বাধা দূর হয়? এখন আসো, উৎপাদন এর মাধ্যমে কোন ধরনের রূপগত উপযোগ সৃষ্টি হয়? এটা একটা জানো তোমরা। ক্রয় বিক্রয়ের মাধ্যমে সত্যগত, বিনিময়গত, মালিকানাগত, ব্যক্তিগত উপযোগ সৃষ্টি হয়। পরিবহন স্থানগত, পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি হয়। কোন বাধা দূর হয়? দূরত্বগত বাধা দূর হয়। এখানে ভুল করবা। আসো, এই জায়গায় ভাইয়া তোমাকে একটু ভিন্নভাবে প্রশ্ন করব।
পরিবহনের মাধ্যমে কোন বাধা দূর হয়? হাতের লেখা বুঝবা না, এই কারণে মুখে বলে দিচ্ছি, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, পরিবহনের মাধ্যমে কোন বাধা দূর হয়? ক নাম্বারে হচ্ছে তোমার স্থানগত, খ নাম্বার সময়গত, গ নাম্বার প্রচারগত, ঘ নাম্বার দূরত্বগত। সবাই উত্তর করবা প্লিজ, সবাই উত্তর করবা, সবার উত্তর দেখতে চাই। ক, খ, গ, ঘ। হ্যাঁ, বাণিজ্য শিল্পের মাধ্যমে 7 ধরনের উপযোগ সৃষ্টি হয়। শিল্পের মাধ্যমে 1 ধরনের, বাণিজ্যের মাধ্যমে 6 ধরনের, সেটাও পড়ছি। স্থানগত 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 স্থানগত। ওকে 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 ওকে, সবাই একটু অ্যান্সার করো, আমি একটু করে দেখতে চাই। দ্যাট ইজ দ্য পয়েন্ট। প্রশ্ন বুঝছো? বুঝো নাই ভাইয়া, ভুল করছো। কেমনে ভুল করছো ভাইয়া? ফান করতেছি না, ঠাট্টা করতেছি না। এই জায়গায় তোমাকে এভাবে ধরে কেউ বুঝাবে না, আমি বুঝাচ্ছি। চলো, কেমনে ভুল করছো আসো। এটা কি হবে? হবে না। কারণ কি বলছে? পরিবহনের মাধ্যমে কোন ধরনের বাধা দূর হয়? কোন বাধা দূর হয়? বাধা দূর হয় কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, এই কথা বলে নাই। তাহলে বাধা দূর হয় ভাই এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার যে দূরত্ব আছে, এই দূরত্বটা দূর হয়, দূরত্বটা অতিক্রান্ত হয়। এই কারণে ভাইয়া দূরত্বগত বাধা হবে। কোন ধরনের উপযোগ সৃষ্টি হয় এই কথা বললে স্থানগত উপযোগ বলতো। কথা বুঝতে পারছো? অপশনে যদি দূরত্বগত শব্দটা না থাকতো তাহলে তুমি স্থানগত দিলে মানা যাইতো, কিন্তু দূরত্বগত শব্দটা দেওয়া আছে, বাধা অতিক্রান্ত করছে, দূরত্ব অতিক্রান্ত করছে না, দূরত্বটা ছিল একটা বাধা, এই কারণে দূরত্বগত। এইটা নিয়েও পোলামান কালকে মারামারি করবে আমি জানি, কিন্তু সঠিকটা শিখাবো আমি। বইতে কি থাকবো, আমার দেখার টাইম নাই। একজনে দিছে বি নাম্বার, বাহ। সময়গত, আরে না না না, স্থানগত ও দূরত্বগত না। তুষ্টি, অপশনে 2টা থাকলে তুমি 2টা দিতে পারবে না, তোমাকে কনফিউশন ফেলাবে। বাধা দূর হয় বলে দিচ্ছে তোমাকে, তাহলে স্থানগত কি কোনো বাধা? এটা তো উপযোগ। বাধা হচ্ছে ভাইয়া দূরত্বটা, এখানে দূরত্বগত বাধা। ঠিক আছে, কনফিউশনে পড়া যাবে না। ঠিক আছে, উপযোগ আলাদা, বাধা আলাদা। এখন সেম ভাবে তোমাদেরকে আমি আরেকটা প্রশ্ন করি, উপকার হচ্ছে কিনা একটু হলো বলবো। আমার কোয়েশ্চেনটা কি ভাইয়া? সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? ক নাম্বার আছে কালগত, খ নাম্বার আছে ভাইয়া সময়গত। কোনটা হবে? ক আর খ দিলাম, কোনটা হবে? কোনটা হবে? রাইট, এখন পারছো। এখানে আমি কি বলছি ভাইয়া? এখানে আমি বলছি ভাইয়া সংরক্ষণের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়, সময়গত উপযোগ সৃষ্টি হয়। যদি বলতো ভাইয়া কোন ধরনের বাধা দূর হয়, বাধা দূর হয়, কি দূর হয় ভাইয়া? বাধা দূর হয়। তাহলে বাধা কি দূর হয়? বাধা এক কাল থেকে আরেক কাল পর্যন্ত একটা বাধা থাকে, সেই বাধাটা দূর হয়। উৎপাদনের কাল থেকে ভোগের সময় পর্যন্ত পণ্য ধরে রাখাকে বলা হয় ভাইয়া গুদামজাতকরণ। তার মানে এক কাল থেকে আরেক কালের যে বাধা, উৎপাদন কাল থেকে ব্যবহার কালের যে বাধা, সে বাধাটা দূর হয়। ঠিক আছে ভাইয়া? কাল কত প্রশ্ন বুঝতে পারছে কিনা বলো? তারপরে চলো, তারপরে আমরা একটু সামনের দিকে আগে যাব। হ্যাঁ, একটু সামনের দিকে আগে যাব। আসো এখন তাহলে বাজার সম্প্রসারণ সংক্রান্ত বাধা কিসের মাধ্যমে অবসর দেয়? তার মানে বাজারটাকে বড় করবা, বাজারে তোমার পণ্যটা ছড়িয়ে দিবা। ছড়িয়ে দিবে কিসের মাধ্যমে? বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে না? তাহলে বিজ্ঞাপন ও প্রচারের মাধ্যমে অপসারিত হয়। আছে প্রচার আছে,
তারপরে স্বেচ্ছাচারিতা এক মালিকানা কারবারের একটি অসুবিধা। এটা কি এক মালিকানা কারবারের একটা অসুবিধা, ঠিক আছে? এটা কি ভাইয়া? এক মালিকানা কারবারের একটা অসুবিধা। তুমি মনে করো একজন লোক যা মন চায় তা করবা, অনেকে দেখবা স্বেচ্ছাচারী হয়ে ওঠে। তোমাকে মনে করো 10 টাকা দামের একটা চিপস দিছে, নষ্ট, তুমি চেঞ্জ করতে গেছে চেঞ্জ করবে না, এটা হচ্ছে তার স্বেচ্ছাচারিতা। দোকানদার চাইলে এটা করতে পারে, করে অনেক দোকানদার, কাহিনীও আছে, আমার সাথেও করছে, বললাম না। SME কার সাথে সম্পর্কযুক্ত? SME, এটার উত্তর বের করার ট্রাই করি। SA স্মল, ME মিডিয়াম, এন্টারপ্রাইজ। স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এটাই হচ্ছে SME। এর বাংলা করলে কি হবে ভাইয়া? ক্ষুদ্র ও মাঝারি সংস্থা। তাহলে কি হবে ভাইয়া? ক্ষুদ্র ও মাঝারি ঋণ। ঠিক আছে ভাইয়া, ডান ডান। তারপর আসো ভাইয়া, কোন ধরনের ব্যবসায় সর্বাধিক পরিবর্তনশীল? এক মালিকানা ব্যবসায়টা সর্বাধিক পরিবর্তনশীল, ঠিক আছে? পৃথক সত্তা নেই এক মালিকানা, কি কারণে এক মালিকানা ব্যবসায় পৃথক সত্তা নেই? এই কারণে মামলা করে দেন। এক মালিকানা কারবারের বিরুদ্ধে কোন কথাটি সত্য? এরকম প্রশ্ন আসলে কি করবা? এক মালিকানা কারবারের ক্ষেত্রে কোন কথাটি সত্য? মালিক ও ব্যবসায়ের মুনাফা এর পৃথক পৃথক কর দিতে হয়। মালিক কোনো কর দেয় না, পুরো কর ব্যবসায়ীকে দিতে হয়। আচ্ছা, পৃথক স্বতন্ত্র কারণে ব্যবসায়ীকে আলাদা কোনো কর দিতে হয় না। মালিক নিজের পকেট থেকে পুরো টাকা দিতে হয়, এটা বাদ। মালিক নিজের পকেট থেকে টাকা দিতে হয়, কথাটা কেমন লো, কম ওজনের, কম ওয়েটের হয়ে যায়, এই কারণে এটা প্রথমে বাদ দিলাম। মালিক ও ব্যবসায়ের মুনাফার উপর থেকে কর দিতে হয়। কেন মালিক ও ব্যবসায়ের মুনাফার উপর থেকে আলাদা আলাদা কর দিতে হবে? মালিক ও ব্যবসা হচ্ছে এক অভিন্ন সত্তা, দুইটা একই। রহিমার চায়ের দোকান, করিমার পানের দোকান, বলি না আমরা? রহিমকেই বোঝায় ব্যবসা বলতে, করিমকেই বোঝায় ব্যবসা বলতে, তাহলে দুইজনকে আলাদাভাবে কর দিতে হয় না। মালিক কোনো কর দেয় না, পুরো কর ব্যবসায়ীকে দিতে হয়। কেন ভাইয়া পুরো কর ব্যবসায়ীকে দিতে হবে? মালিককে দিতে হবে, মালিকের দেওয়া মানে ব্যবসায়ীর দেওয়া। কারণ মালিক ও ব্যবসায় প্রতিষ্ঠান অভিন্ন সত্তা, এর ব্যবস্থাপনা এক ও অভিন্ন, পৃথক নয়। তাহলে কি ভাইয়া? মালিক কর দেয় না, পুরো ব্যবসায়ীকে কর দিতে হয়, এ কথাটাও বাদ। পৃথক সত্তাহীনতার কারণে ব্যবসায়ীকে আলাদা কোনো কর দিতে হয় না। তার মানে কি? আইনগত স্বাধীন পৃথক কোনো সত্তা নাই, এই কারণে ব্যবসায়ীকে কোনো কর দিতে হয় না। তাহলে কর দেয় কার উপরে? মালিকের আয়ের উপরে কর দেয়, এটাকে বলা হয় আয় কর। তাহলে এক মালিকানা ব্যবসায়ী কি কর দিতে হয়? মূলত এক মালিকানা ব্যবসায়ীকে কর দিতে হয় না, তবে আয়ের উপরে কর দিতে হয়, সেটা হচ্ছে আয় কর। কালকেই গ্যাঞ্জাম বাজবে, ভাইয়া বলছে এক মালিকানা ব্যবসায় কর দিতে হয় না, আমি যে বলছি আয়ের উপর কর দিতে মালিকের, সেটা বলবা না। এইটুকু যে ব্যাখ্যা করছি, ব্যাখ্যাটা করবা না, তোমরা মুখস্থ করবা তোতা বাকির মতো, পরে বলবা ভাইয়া ভুল পড়েছে, বিতর্কিত করে দিবা তোমরা। গত বছর হয়েছে এটা, কথা বুঝছো? আনসার দেখুক, সমস্যা নেই, কথা শোনো, ঠিক আছে? বুঝতে পারছো আশা করি। তাহলে পৃথক সত্তাহীনতার কারণে ব্যবসায়ীকে আলাদা কোনো কর দিতে হয় না, মালিককে আয়ের উপর কর দিতে হয়। যে কোনো ব্যক্তি যে কোনো সময় এক মালিকানা ব্যবসা করতে পারে। পৃথিবীর সকল দেশে কি ধরনের এক মালিকানা ব্যবসায়? মানি হচ্ছে ভাইয়া পৃথিবীর সকল দেশে এক মালিকানা সংখ্যা বেশি, প্রায় 80%। আর বাংলাদেশে প্রায় 85 থেকে 90% এক মালিকানা ব্যবসায়, ঠিক আছে? তাহলে সর্বাধিক ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসায়, পৃথিবীতেও বাংলাদেশেও। দায়ের দিক থেকে ঝুঁকিপূর্ণ এক মালিকানা পড়ছি, এক মালিকানা বৈশিষ্ট্য পড়ছি। মালিক ঝুঁকি বহন করে এক মালিকানা ব্যবসায়। সৃজনশীল প্রধান, যা ইচ্ছা তা করতে পারে। ভাইয়া একটু উদাহরণ দিই। সৃজনশীলতা প্রদর্শন ও স্বাধীনতা প্রয়োগের সবচেয়ে বেশি উপযুক্ত ক্ষেত্র কোনটি? এখন আসুন, তুমি কে আছে এখানে? জান্নাতুল লেনা, তুমি মনে করো চাকরি করো একটা, হ্যাঁ, 20,000 টাকা বেতন। এখন বলতেছে মিসেস লেনা সাহেব, আপনাকে সকাল 8টার ভিতরে আসতে হবে, 8:30 আসতে হবে। আপনার 8:30 আসার পরে আপনার ডেস্কে একটা ফাইল থাকবে, ফাইলটাকে সম্পন্ন করতে হবে। কোনো গান শোনা যাবে না,
কোরআন তেলাওয়াত করতে পারবেন না, নাউজুবিল্লাহ, কথার কি রুলস। ছেলেদের ক্ষেত্রে কি বলে, দাড়ি রাখতে পারবেন না, ক্লিন শেভ করতে হবে, বিভিন্ন রুলস রেগুলেশন। নাচানাচি ফালাফালি যা মন চায় তা করতে পারবেন না, রেগুলার চা খেতে পারবেন না, চা কম খেতে হবে, হাবি জাবি রেস্ট্রিকশন আছে কি নাই, আছে। কিন্তু ব্যবসায় যখন তোমার নিজের হবে তখন চিন্তা করবা কি তুমি, আমি ব্যবসায় করব ফুল প্যান্ট করি না হাফ প্যান্ট করি, এটা আমার ব্যক্তিগত ইচ্ছা। অনেক ভাইয়ারা কিন্তু হাফ প্যান্ট পরে লুঙ্গি পরে ক্লাসও নেয় অনলাইনে, এটা তার ব্যক্তিগত স্বাধীনতা, এক মালিকানা ব্যবসা, যা মন চায় তা করবে। ক্যামেরার বাইরে আমি কিন্তু আবার ফুল প্যান্ট পরছি, কেবল করে না হাফ প্যান্ট পরে ক্লাস নেই। যাই হোক, তো আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি ব্যক্তিগতভাবে যা মন চায় তা করব, কারো কোনো রেস্ট্রিকশন নাই, নিজের দক্ষতা ব্যক্তিগতভাবে ফুটিয়ে তুলবো। অনেক সময় দেখবা চানাচুর, দেখো চানাচুর এভাবে যে টান দেয় না, এভাবে বলার কি আছে, চানাচুর বললেই তো আমরা বুঝি। তার ব্যক্তিগত সৃজনশীলতা, দক্ষতা, নৈপুণ্যতা এগুলো প্রকাশ করতেছে, এটা এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে সম্ভব। আসো, আইন নাই কোনো, এক মানে সর্বাধিক জনপ্রিয় সংগঠন, যে কারণে এক মালিকানা, সহজ সংগঠন ও আইনি জটিলতা মুক্ত, এই কারণে সর্বাধিক জনপ্রিয়। দায় দেখতে পাচ্ছি বাংলাদেশে পুরানো পড়ছি বাংলাদেশে পুরানো রাষ্ট্রীয় ব্যবসা, এটা পড়বো বাংলাদেশ ডাক বিভাগ আর কি, এটা পড়বো রাষ্ট্রীয় ব্যবসায়। কোন ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা সবচেয়ে উত্তম, কোন ব্যবসার ক্ষেত্রে এক মালিকানা ব্যবসা সবচেয়ে উত্তম, হ্যাঁ, ব্যবসার উপযুক্ত ক্ষেত্র কোনগুলো, এখান থেকেও প্রশ্ন আসে। একটু দেখো, নির্মাণ কাজ ভাই অনেক টাকার ব্যাপার না, টাকার ব্যাপার। রেস্টুরেন্ট, ছোটখাটো রেস্টুরেন্ট দেওয়া যায় এক মালিকের মাধ্যমে। হাউজিং ভাইয়া বড় বড় বিল্ডিং প্রতিষ্ঠানগুলো না, এগুলা একজন দ্বারা পসিবল না। হাসপাতাল বা বিশাল বিশাল, তাহলে এগুলো না। ছোটখাটো কোনগুলো আছে, ছোটখাটো ব্যবসা, চায়ের দোকান, পানের দোকান, মুদির দোকান, ডিলারশিপ করা, পাইকারি ব্যবসা করা, খুচরা ব্যবসা করা, একা ব্যবসা করবে আর কি। ছোটখাটো যে দোকানগুলো আছে সেগুলোই হচ্ছে ভাইয়া ফাস্টফুডের দোকান, রাস্তার ধারে লাইব্রেরি, বই বিক্রির দোকান, মাছের দোকান, এগুলো হচ্ছে ভাই এক মালিকানা ব্যবসায়। কিসের দোকান, এক মালিকানা ব্যবসায়। ছোটখাটো ব্যবসাগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র। বৃহদায়তন পরিসরে চালনা করা যায় না, তার মানে এক মালিকানা ব্যবসায়। ফল বিপণী, বৈদ্যুতিক সরঞ্জামের বিপণী, নির্মাণ সামগ্রী বিপণী, পোশাকের বিপণী, তাহলে কোনটা হবে ভাইয়া, ফল বিপণী। এগুলো বৃহদায়তন লাগে না, ক্ষুদ্রতায়ন ভাবে পারা যায়। বৈদ্যুতিক সরঞ্জাম বিপণী ভাইয়া অনেক বড় জিনিস, নির্মাণ, পোশাকের বিপণী, এগুলো অনেক বড় ভাইয়া। আচ্ছা ভাই, আশা করি এগুলো পড়লে হয়ে যাবে, আর লাগবে না অধিভুক্ত এগুলা আর না দেখি। এখন চলে যাই আমরা ইয়েতে, কই যাবো এখন বলো তো, অংশীদারি ব্যবসায় চলে যাব। এক মালিকানা ব্যবসাতে কিভাবে প্রশ্ন আসে সেটা বুঝছো কিনা একটু বলো। জঙ্গি পরে এয়ারপোর্টে পর্যন্ত গেছে, স্বাভাবিক। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমি যা মন চায় তা করবো। গুচ্ছের 3 নাম্বার কি আছে, দুই একটা প্রশ্ন আমি না পারলে মনে করবা ভাইয়া পারে না, কথা বুঝছো, লজ্জার কিছু নাই, আমি না পারলে আমি বলে দিব, ঠিক আছে, কোনো লজ্জার কিছু নাই। এগুলো কি গুচ্ছের তিনি কি বলছে, কোনটি এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য নয়, এটা পারবো না। সীমিত মূলধন বা মূলধন কম থাকে এক মালিকানা ব্যবসা, এটা বৈশিষ্ট্য। আস্থা ও বিশ্বাস, এটা তো ভাইয়া এটা হচ্ছে অংশীদারি ব্যবসায়ের। অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আস্থা ও বিশ্বাস। অনিশ্চিত স্থায়িত্ব ভাইয়া, স্থায়িত্ব নিশ্চয়তা থাকে না, যখন সখন বিলোপ সাধন করতে পারে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে মালিক, এগুলো হচ্ছে ভাই এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য। আর আস্থা ও বিশ্বাস, এটা এক মালিকানা কারবারের বৈশিষ্ট্য, এটা হচ্ছে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য। একে অন্যের প্রতি আস্থা বিশ্বাস থাকতে হয়, ঠিক আছে, ডান। এখন আসো ভাইয়া, দেখছো বইটা কিভাবে সাজানো গোছানো, আমার থেকে নিজের থেকে ভালো লাগে। আমি অ্যাডমিশনটা আমি এমন বই পাই নাই, বিশেষ করে ইংলিশ বইগুলো যদি এমন হয়তো সাজানো গোছানো খুবই ভালো হইতো, কথা বুঝছো। ইংলিশ বইগুলো নিউজ পেপারের মতো রিডিং পড়া লাগে, আমার থেকে খুব কষ্ট লাগে, বুঝছো। ইংলিশ ভোকাবুলারির জন্য, তারপরে মেমোরাইজিং ভোকাবুলারি আর কি, গ্রামারের জন্য, লিটারেচারের জন্য যদি এরকম গোছানো বই হতো খুব ভালো লাগতো। ম্যানেজমেন্টে করছে আলহামদুলিল্লাহ, খুবই ভালো করছে ম্যানেজমেন্ট আর অ্যাকাউন্টিংয়ে, কথা বুঝছো, দেখলেই ভালো লাগে বইগুলো।
আসো এমসিকিউতে চলে যাই। দুষ্টামি ফাইজলামি যাই করো না কেন একটু পড়ায় ফোকাস করো। অল্প পড়লে হয়ে যায়, আসলে আহামরি কষ্ট না, অ্যাডমিশন চান্স পাওয়া আহামরি কষ্টের কিছু না। 4 অংশীদারি ব্যবসা 5 নাম্বার। ওকে, একটা পিডিএফ এর শর্ট পড়ছিল বুঝছো, পিডিএফটা নিতেছি। ধুর আসে না কেন? আসো আল্লাহর নাম নিয়ে শুরু করি। হ্যাঁ, ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিবে না, কোন প্রকার অংশীদারিত্বে মেয়াদের চুক্তি নেই? এই তো ঝামেলা, অনেক জনের মাথায় অনেক কিছু চলে আসে। কথা বুঝছো? আমিও একজনকে ভুলে অনেক চিন্তা করি না, দেখে বলছি এটা হয়ে যাবে ঢাবির পরীক্ষার পর পরে। মানে মাথা তখন ঠিক নাই। তোমাদের পরীক্ষার হলে মাথা আরো ঠিক থাকবে না ভাই। আমি পরীক্ষার হল থেকে বের হয়েছে বলাবেন, আমি কি এখন প্রশ্ন সলভ দিব 1-এর 2, 2-এর 2, 3-এর 3? এই কারণে আমি বলছি এটা হয়ে যাও। এই প্রশ্নটাতে কথা বুঝছো, এই প্রশ্ন আমার দেখাইছিল বলাবেন, তাই বলছিলাম সাধারণ অংশীদার দিয়ে দিচ্ছে যারা তাদের হয়ে গেছে। কথা বুঝছো? কিন্তু আসলে ঘটনা কোন জায়গায় দেখো, ঘটনা হচ্ছে এই জায়গায়। অংশীদারি ব্যবসায়, তাই তো? অংশীদারি ব্যবসা এটা 2 প্রকার, তোমরা জানো। সাধারণ অংশীদারি ব্যবসায়, সীমিত অংশীদারি ব্যবসায়। এটা জানো না? জানো, অবশ্যই জানো। সাধারণ অংশীদারি ব্যবসা হচ্ছে 2 প্রকার আবার। একটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, আর একটা হচ্ছে নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়, ঠিক আছে? ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়, এই 4টা যদি তুমি বোঝো তোমার অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট এইটুকুতে রাখবো। আমি ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়, তাই না, এটা সম্পর্কে বলা আছে 7 ধারায়, আর নির্দিষ্ট অংশীদারি ব্যবসা সম্পর্কে বলা আছে 8 ধারায়। এটুকু জানো সবাই? জানো। ঐচ্ছিক অংশীদারি ব্যবসা কি? যে অংশীদারি ব্যবসায়ের নির্দিষ্ট কোনো চুক্তির মেয়াদ থাকে না তাকে ঐচ্ছিক অংশীদারি ব্যবসা বলে। তার মানে ব্যবসাটা শুরু করার পরে কখন শেষ করবে তার কোনো নিশ্চয়তা থাকে না, সেটাকে বলা হবে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। নির্দিষ্ট অংশীদারি ব্যবসা কি? নির্দিষ্ট অংশীদারি ব্যবসা হচ্ছে ভাইয়া নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য অংশীদারি ব্যবসাটা গঠন করা হয়েছে। তার মানে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন হইলে বা নির্দিষ্ট সময় শেষ হইলে অংশীদারি ব্যবসাটা বন্ধ করে দিবে, এই ধারণা নিয়ে যখন ব্যবসাটা গঠন করা হয় তখন সেটা হচ্ছে ভাইয়া নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। বুঝছো? এখন 3 বছরের জন্য অংশীদারি ব্যবসা গঠন করছে, তাহলে 3 বছর পরে অংশীদারি ব্যবসা আর থাকবে না, এমন যদি হয় তাহলে সেটা হচ্ছে ভাইয়া নির্দিষ্ট অংশীদারি ব্যবসায়। কথা বুঝছো? বা 3 কোটি টাকা মুনাফা অর্জন করতে চাইছে, তাহলে তাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য কি? 3 কোটি অ্যামাউন্ট, 3 কোটি টাকা অ্যামাউন্ট করবে ব্যবসা থেকে। এটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য, নির্দিষ্ট না, নির্দিষ্ট, এটাকে বলে নির্দিষ্ট অংশীদারি ব্যবসা। কিন্তু যখন দেখলা 3 বছর পরে 4 বছর 5 বছর ব্যবসা করেই যাচ্ছে, তখন সেটা হয়ে যাবে আবার ঐচ্ছিক ব্যবসায়। 3 বছরের পর যদি সে করতে থাকে ব্যবসাটা, তখন সেটা নির্দিষ্ট থাকবে না, তখন সেটা হয়ে যাবে ভাইয়া ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। আবার ভাইয়া 3 কোটি টাকা হওয়ার পরেও ব্যবসা করতেছে, তখনও সেটা হয়ে যাবে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। ঐচ্ছিক আর নির্দিষ্ট ক্লিয়ার? এখন প্রশ্নে দেখো তো কি বলছে, আমাদের কঠিন কিছু বলছে নাকি দেখো তো। কোন প্রকার অংশীদারিত্বে মেয়াদের চুক্তি নেই? নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। আর ঐচ্ছিক অংশীদারি ব্যবসাকে এভাবে প্রকাশ করছে, অংশীদারিত্ব ইচ্ছায়। ইচ্ছার মাধ্যমে বা যেটাতে মেয়াদ থাকে না যে অংশীদারি ব্যবসা, সেটাই তো ঐচ্ছিক। তাহলে অংশীদারিত্ব ইচ্ছায়, এটা হচ্ছে ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়। ঠিক আছে, এটা আমরা ইউজ করছে, ঘাবড়ানোর কিছু নাই।
এরকম একটু হালকা পাতলা ঘুরিয়ে দিবে ঢাবিতে, তোমরা পারবা না, কান্নাকাটি করবা, কারণ পড়াও নাই, বই দেখে মাথা নষ্ট করছো সারাদিন। কথা বলছো, বই পড়া অবশ্যই ভালো, বলতেছি ভালো না এমন না। আসো, নাবালক অংশীদার সাবালকত্ব প্রাপ্তির কতদিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করতে হয়? নাবালক অংশীদার সাবালকত্ব প্রাপ্তির 6 মাস বা 180 দিনের মধ্যে চুক্তিতে স্বাক্ষর করতে হয় যে সে ব্যবসায় থাকবে কি থাকবে না। কথা বলছে, তাকে অ্যাক্সেস দেওয়া হয়, সুযোগ দেওয়া হয়। তোমার বয়স 18 হয়েছে, এখন 6 মাসের মধ্যে তোমাকে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হবে যদি ব্যবসায় থাকতে চাও, আর না থাকতে চাইলে ফাইন, চলে যেতে হবে। মুনাফা প্রদানের সত্ত্বে নাবালককে অংশীদার হিসেবে রাখা হয়, কিন্তু নাবালক প্রকৃতপক্ষে অংশীদার না, সে হচ্ছে সীমাবদ্ধ বা সীমিত বা পরিমিত অংশীদার। এখন নাবালক সম্পর্কে আমরা একটু জানি, কি জানবো একটু আসুন। নাবালক সারা অনেক খারাপ, ঠিক আছে, কারণ কি জানো, একটু দেখো, অন্যের বিপদে সে হাসে। নাবালক নতুন অংশীদার অবসরে মজা লোটে। মানে কি ভাইয়া, মানে জানার দরকার নাই। নাবালক মানে ভাইয়া, নাবালক সম্পর্কে বলা আছে অংশীদার আইনের 30 ধারা। নতুন অংশীদার, নতুন অংশীদার সম্পর্কে বলা আছে ভাইয়া 31 ধারা। আর অংশীদারের অবসর সম্পর্কে বলা আছে ভাইয়া 32 ধারা। এটা কেমন টেকনিক ভাইয়া, ওই যে জুলাইয়ের পরে আগস্ট না আসে, 31 জুলাই 1 আগস্ট আসার কথা না, তোমরা বানিয়েছো 32 জুলাই, 33 জুলাই, 35 জুলাই, তাহলে এটা হচ্ছে টেকনিক জেনজি। 31 32 জেনজি টেকনিক, ঝামেলা শেষ। জেনজি টেকনিক মানে কি ভাইয়া 31 32 33, নাবালক নতুন অংশীদার অবসরে মজা লোটে, ঝামেলা শেষ। ঝামেলা শেষ হইলে পরবর্তীতে চলো। অংশীদার ব্যবসার মূল ভিত্তি কি? চুক্তি, এটা আমার চেয়ে তোমরা ভালো জানো। তারপর আসো, কোন ব্যবসায় নিবন্ধন ঐচ্ছিক? অবশ্যই ভাইয়া অংশীদারি ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক নয়, নিবন্ধনটা ঐচ্ছিক। তবে চাইলে সে নিবন্ধন করতে পারে, নিবন্ধন করলে সে কিছু সুবিধা পাবে। কি সুবিধা? 100 টাকার বেশি টাকা পাওনাদার থেকে আদায়ের জন্য মামলা করতে পারবে। যদি নিবন্ধন না করে 100 টাকা বেশি পাওনা আদায়ের জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবে না। তার মানে তার ব্যবসায় জনিত, চুক্তিজনিত বিভিন্ন সুবিধা সে পাবে না যদি নিবন্ধন না করে, আর নিবন্ধন করলে সুবিধাগুলো পাবে। এই হচ্ছে কথা। অংশীদার ব্যবসার দিক নির্দেশন হিসেবে কাজ করে অবশ্যই চুক্তিপত্র। এই চুক্তিপত্র, এটা আমি তোমাকে একটু পড়াই। প্রথমে চুক্তি কয় প্রকার, প্রথমে একটু দেখো, এখানে আমি নোটে চলে আসতেছি। চুক্তি 3 প্রকার। চুক্তি কয় প্রকার জানো? চুক্তি হচ্ছে 3 প্রকার। 1 নাম্বার হচ্ছে ভাই মৌখিক, 2 নাম্বার হচ্ছে ভাই লিখিত, 3 নাম্বার হচ্ছে ভাই নিবন্ধিত বা লিখিত নিবন্ধিত, এভাবে বলতে পারো, ঠিক আছে। তাহলে মৌখিক, মুখে মুখে চুক্তি হইলো ভাই, টাকা পয়সা যা হোক অর্ধেক অর্ধেক, ঝামেলা শেষ। মৌখিক ভাই, এই কথাটা তুমি লিখবা, তখন হয়ে যাবে সেটা লিখিত। এই কথাটা তুমি নিবন্ধকের অফিসে গিয়ে নিবন্ধিত করবা, সেটা হয়ে যাবে নিবন্ধিত। নিবন্ধন মানে কি ভাইয়া? প্রতিষ্ঠানের নাম নিবন্ধকের অফিসে তালিকাভুক্ত করাকে নিবন্ধন বোঝায়। এখন আসো তো লিখিত নিবন্ধিত। লেখা হয় যখন একটা পত্রে লেখা হয়, অবশ্যই একটা পত্র লেখা হয়। নিবন্ধন করা হয় কার? একটা পত্রের, অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রের তো নিবন্ধন করা হয়, চুক্তিরই তো নিবন্ধন করা হয়। তাহলে আসো, এগুলো কি পত্র না? পত্র। তাহলে চুক্তিপত্র 2 প্রকার। তাহলে চুক্তি কয় প্রকার? 3 প্রকার। কি কি? মৌখিক, লিখিত, লিখিত নিবন্ধিত। চুক্তিপত্র কয় প্রকার? চুক্তিপত্র হচ্ছে 2 প্রকার, লিখিত, লিখিত নিবন্ধিত। কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলো। কনসেপ্ট ক্লিয়ার কিনা একটু বলো, এখন অনেক কিছু বাকি আছে। রাইট, আজকে স্টুডেন্ট মনে হয় কম অনেক, তাই না? কি করা যায় বলো তো?
আল্লাহ জানে কখন ক্লাস জয় বাংলা করেছে, আমি নিজেও জানি না। আচ্ছা, নিয়মের কোন ব্যবসা নিবন্ধন পড়ছি নিবন্ধন ঐচ্ছিক, অংশীদারি ব্যবসা নিবন্ধন। অংশীদারি ব্যবসা প্রশ্নে কোনটি সঠিক নয়? অংশীদারি চুক্তি অবশ্যই লিখিত হতে হবে না ভাইয়া, চুক্তি 3 প্রকার হয়, মৌখিক, লিখিত, নিবন্ধিত। অবশ্যই মৌখিক হতে হবে বা লিখিত হতে হবে, এই জাতীয় কথাবার্তা বলাই পাপ, হারাম। তাহলে এটা সঠিক নয়, এটা সঠিক উত্তর। আর দূরে গেলাম না। বাংলাদেশের অংশীদারি আইন নিয়ন্ত্রিত হয়, অংশীদারি ব্যবসা নিয়ন্ত্রিত হয় কত সাল আইন দ্বারা? বাংলাদেশের অংশীদারি ব্যবসার যে আইনটা রয়েছে সেটা হচ্ছে 1932 সালের অংশীদারি আইন, এটা সাধারণ অংশীদারি আইন। এখন বলতে পারো তুমি ভাইয়া, সীমাবদ্ধ ক্ষেত্রে কোন আইন ব্যবহৃত হয়? সীমিত অংশীদারি ব্যবসার ক্ষেত্রে কোন আইন ব্যবহৃত? 2টা আইন ব্যবহৃত হয়, সেটা কি জানো? সেটা আসো তোমাকে বলি। 1 নম্বর হচ্ছে ভাইয়া সীমিত অংশীদারি আইন 1907 সালের সীমিত অংশীদারি আইন দ্বারা এটা পরিচালিত হতে পারে সীমাবদ্ধ অংশীদারের ক্ষেত্রে। আর আরেকটা ক্ষেত্রে সীমিতর ক্ষেত্রে সেটা হচ্ছে ভাইয়া ব্রিটিশ অংশীদারি আইন, এটা হচ্ছে 1890 সালের 1890 সালের ব্রিটিশ অংশীদারি আইন এবং 1907 সালের সীমিত আইন দ্বারা সীমাবদ্ধ অংশীদারি ব্যবসা চলে। আর সাধারণ অংশীদারি ব্যবসা চলে 1932 সালের অংশীদারি আইন দ্বারা। ঠিক আছে, এই অংশীদারি ব্যবসা সম্পর্কে বলা আছে অংশীদারি আইনের 4 ধারায়। ডান ডান। অংশীদারি কারবারের সদস্য সংখ্যা কত? এখানে আমি একটু পড়াবো, ঠিক আছে? নোটে চলো, নোটে গিয়ে ভোট দাও, তোমরা লিখবা। হ্যাঁ, সাধারণ অংশীদার, সাধারণ অংশীদার, ব্যাংকিং অংশীদার, সীমিত অংশীদার। ঠিক আছে, 3টা সেগমেন্ট আমরা ভাগ করলাম, ঠিক আছে? তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এই সাধারণ অংশীদার যদি বলে তাহলে সদস্য সংখ্যা হচ্ছে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 20 জন। ব্যাংকিং এর ক্ষেত্রে বলে সর্বনিম্ন 2 জন, সর্বোচ্চ 10 জন। পরীক্ষা কিন্তু হিউজ আসে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। স্টার দাও ভাই, 20 স্টার মারো, 20 স্টার মারো। এখানে সীমিত অংশীদার ব্যবসায় সর্বনিম্ন 3 জন, সর্বোচ্চ 20 জন। তাহলে কোন অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন থেকে সর্বোচ্চ 20 জন হয়? সাধারণ অংশীদারি ব্যবসায়। ব্যাংকিং এর ক্ষেত্রে সদস্য হচ্ছে 2 থেকে 10 জন, আর সীমাবদ্ধের ক্ষেত্রে 3 থেকে 10 জন। এই 3 জন দেখতেছ না, সর্বনিম্ন 3 জন সদস্য হতেই হবে। এই 3 জনের মধ্যে এটাকে আবার 2 ভাগে ভাগ করতে পারি আমরা। সর্বনিম্ন 1 জন থাকে সীমিত অংশীদার, আর 2 জন অসীম দায় বিশিষ্ট অংশীদার থাকতে হয়, আর 1 জন হচ্ছে সীমিত অংশীদার যার দায় সীমিত থাকবে। তাহলে 2 জনের দায়, এখানে 2 জনের দায় অসীম থাকাটা বাধ্যতামূলক। 2 জনের দায় অসীম থাকতেই হবে। তাহলে ভাইয়া সীমিত অংশীদার ব্যবসার ক্ষেত্রে আমরা দেখলাম 1 জন সীমাবদ্ধ অংশীদার থাকে, 1 জনের বেশি কি থাকতে পারে না? হ্যাঁ, সর্বনিম্ন 1 জন থেকে সর্বোচ্চ 3 জন পর্যন্ত অংশীদারের দায় সীমিত থাকতে পারে। এই কনসেপ্টটা 100% ক্লিয়ার কিনা একটু বলো। এই কনসেপ্টে ভুল করবা, প্যাচ বাজাবা। ইংলিশ আর স্প্যানিশ মানে কি? রাকিব কি একটা দেওয়া আছে, জয় নাকি? এক্স ও ওয়াই, এটা দেখি জয় বোঝায় নাকি? ক্লিয়ার, যাক ক্লিয়ার হলে ভালো। যখন কোনো চুক্তি প্রতারণার মাধ্যমে করা হয় তাকে ভাইয়া এটা কি বলে? বাতিলযোগ্য চুক্তি। চূড়ান্ত সৎবিশ্বাস কথাটি প্রযোজ্য অংশীদারি ব্যবসার ক্ষেত্রে। বিশ্বাস, সৎবিশ্বাস, বা ইংলিশে থাকতে পারে এভাবে কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেথ। চূড়ান্ত সৎবিশ্বাস, এটার বাংলা হচ্ছে কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেথ। এটা হচ্ছে ভাইয়া অংশীদারি ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য।
চূড়ান্ত সৎবিশ্বাসের চুক্তি। ঠিক আছে, একটি অংশীদারি কারবার নিম্নোক্ত শর্ত পূরণ করতে হয়। কোন শর্ত পূরণ করতে হয় একটু দেখো তো। সকল অংশীদাররা একই এলাকা অঞ্চলের হতে হয়, ম্যান্ডেটরি না। অংশীদাররা ঠিকভাবে আয়কর পরিশোধ করবে, এটা করবে, এটা আদর্শ অংশীদারের প্রধান শর্তগুলোর মধ্যে পড়ে না। তারা অবশ্যই বিশ্বস্ত হতে হয়, কিন্তু আরো কিছু কাজ আছে। নিম্নোক্ত শর্ত পূরণ করতে হবে, তাদের সাধারণ উদ্দেশ্য থাকবে, অংশীদারি ব্যবসায়ের উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য কি ভাই? এক মালিকানার মুনাফা অর্জন, অংশীদারি ব্যবসায়ের মুনাফা অর্জন করা উদ্দেশ্য। যৌথ মূলধনী কোম্পানি মুনাফা অর্জন। সমবায়ের ক্ষেত্রে কি? সদস্যদের পারস্পরিক আর্থিক কল্যাণ নিশ্চিত করা। রাষ্ট্রীয় ব্যবসার ক্ষেত্রে জনকল্যাণ নিশ্চিত করা। ঠিক আছে। আর ব্যবসায় জোট কি করে ভাইয়া? একচেটিয়া প্রবণতা বিস্তার করে। ব্যবসায় জোট কি করে? একচেটিয়া প্রবণতা বিস্তার করে, ফলে কাস্টমার যারা আছে মানে ক্রেতা ভোক্তা তাদের জন্য এটা ক্ষতিকর, ব্যবসায়ীদের জন্য লাভজনক। তাহলে একটা সাধারণ উদ্দেশ্য থাকবে এবং একে অন্যকে বিশ্বাস করবে। এটা কি ম্যান্ডেটরি না? অবশ্যই, কারণ বিশ্বাসের উপর ভিত্তি করে চুক্তি করা, আর চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি। এই কারণে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট আনসার হচ্ছে গ। খুবই গুরুত্বপূর্ণ। একটি অংশীদারি কারবার আরেকটি অংশীদারি কারবার অংশীদার হতে পারে কি? এটা জানতে হলে তোমাকে একটু এই জায়গায় আসতে হবে। এই জায়গায় না আসলে তুমি এটা পারবা না। আসো, কারা কারা অংশীদার হতে পারে না সেটা আগে দেখো একটু, তাহলে তোমার জন্য সুবিধা হবে। বিমার দেনা পাওনা প্রচার কর, অংশীদার হতে পারে না। তাহলে অংশীদার হতে পারে না কারা? বিমা মানে হচ্ছে বিদেশি রাষ্ট্রদূত। এই বিদেশি রাষ্ট্রদূত পাইছি। মা মানে কি ভাইয়া? মানসিক প্রতিবন্ধী। বিদেশি রাষ্ট্রদূতের সাথে বিদেশি শত্রু আছে বিমানে। ঠিক আছে, ঠিক আছে, বিমা শেষ। তারপরে কি আছে ভাইয়া? দে মানে হচ্ছে দেউলিয়া ব্যক্তি, দেউলিয়া আছে। না মানে কি ভাইয়া? না বালক, পাইছি। পা মানে কি ভাইয়া? পাগল, পাইছি। আবার ও মানে কি ভাইয়া? ও এর উচ্চারণ ও এর মতো হয়, বাংলা দ্বিতীয়তে পড়তো না? ওরা বাংলা যারা পারো তারা ভালো বলতে পারবা। তো ও দ্বারা অকে মিন্স করছে। অ মানে হচ্ছে ভাইয়া অজ্ঞান ব্যক্তি, এই ব্যক্তি অংশীদার হতে পারে না। আবার না মানে কি ভাইয়া? আবার না মানে হচ্ছে ভাইয়া নাফরমান মানে কি ভাইয়া? বিশ্বাসঘাতক। এই বিশ্বাসঘাতক অংশীদার হতে পারে না। বিশ্বাসঘাতক অংশীদার হতে পারবে না। প্রসারের প্র মানে হচ্ছে ভাইয়া প্রতিষ্ঠান বা সংঘ। স মানে কি ভাইয়া? সরকারি কর্মচারী বা কর্মকর্তা। কর মানে হচ্ছে কর কর্তৃপক্ষ। এরা অংশীদার হতে পারে না। এখন দেখো তো প্রশ্ন কি করছে আমাদের, আমি এখানে আসতেছি আবারও, এখানে এই জিনিসগুলো থাকবে। এখন প্রশ্ন করছে কি আমাদেরকে? প্রশ্ন করছে ভাইয়া একটি অংশীদারি কারবার আরেকটি অংশীদারি কারবারের অংশীদার হতে পারে কি? এখন কি দিবে তুমি? সাধারণত পারে না। প্রতিষ্ঠান বা সংঘ পড়ছি না? পড়ছি। তাহলে একটা অংশীদারি কারবার কি প্রতিষ্ঠান না? প্রতিষ্ঠান হলে সাধারণত পারে না। তবে একটা শর্ত আছে, পাবলিক লিমিটেড কোম্পানি। কি ভাইয়া? পাবলিক লিমিটেড কোম্পানি চাইলে স্মারকলিপিতে অনুমোদন নিয়ে অংশীদার হতে পারে। তাহলে পাবলিক লিমিটেড কোম্পানি এটা কি একটা প্রতিষ্ঠান না বা সংঘ না? যৌথ মূলধনী কোম্পানি, নট অনলি পাবলিক লিমিটেড কোম্পানি, যৌথ মূলধনী কোম্পানি। হ্যাঁ, যৌথ মূলধনী কোম্পানি, পাবলিক প্রাইভেট। তাহলে যৌথ মূলধনী কোম্পানি চাইলে কি অনুমতি নিয়ে স্মারকলিপিতে উল্লেখ করে তারপরে প্রতিষ্ঠানের মেম্বার হতে পারবে, অংশীদার হতে পারবে, কিন্তু স্মারকলিপিতে সেটা উল্লেখ থাকতে হবে। এটা ব্যতিক্রম। ঠিক আছে, আর সাধারণত পারে না। আর অংশীদারি কারবারের অংশীদার হতে পারে না। বুঝতে পারছো ভাইয়া? বুঝতে পারছো? ডান। প্রচলিত নিয়ম অনুযায়ী অংশীদারি চুক্তি লিখিত নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক না ভাইয়া, বাধ্যতামূলক না। লিখিত প্রয়োজন নেই, কিন্তু নিবন্ধন বাধ্যতামূলক না। লিখিত কিন্তু নিবন্ধন বাধ্যতামূলক নয়। লিখিত কিংবা নিবন্ধন বাধ্যতামূলক নয়। লিখিত বা নিবন্ধন
দুইটার একটা বাধ্যতামূলক নয়। ঠিক আছে, ডান ডান, দুইটা একরকমই আসছে। এখানে আসবে লিখিত বাধ্যতামূলক, নিবন্ধন বাধ্যতামূলক নয়, এরকম থাকা দরকার ছিল। ঠিক আছে, দুইটা একই রকম নাইলে। চুক্তিতে উল্লেখ না থাকলে ঋণের উপর কত % সুদ দিতে হবে? আগে আসো, উত্তোলনের উপর কত % সুদ দিতে হবে, মূলধনের উপর কত % সুদ দিতে হবে। চুক্তিতে উল্লেখ না থাকলে মূলধন এবং উত্তোলনের উপর 0% সুদ, কিন্তু ঋণের কথা বললে 6% সুদ। এখানে কি 6% আছে? নাই, তাহলে কোনটি নয়। তাহলে চুক্তিতে উল্লেখ না থাকলে ঋণের উপর কত % সুদ দিতে হবে এবং উত্তোলন মূলধনের উপর কত % সুদ দিতে হবে শিখাই দিলাম। ব্যাংকিং অংশীদারি সর্বোচ্চ সদস্য কত? 10 জন, সর্বনিম্ন 2 জন। ব্যাংকিং ও অব্যাংকিং গুচ্ছ প্রশ্ন আসছে, কিন্তু দেখছো লাভিতে আসছে 23-24-এ। মানে কি একটা অবস্থা, এত সহজ প্রশ্ন দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়। ব্যাংকিং ও অব্যাংকিং, ব্যবসায়ের ক্ষেত্রে সর্বোচ্চ সর্বোচ্চ, ব্যাংকিং এর ক্ষেত্রে কত? 2 থেকে 10 জন, অব্যাংকিং মানে সাধারণ 2 থেকে 20 জন। সর্বোচ্চ চাইছে না? সর্বোচ্চ চাইলে 10 ও 20, টান দাও তো 10-20, এটাই উত্তর। পারো। বিশ্বের প্রথম অংশীদারি আইন প্রচলিত কত সালে? প্রথম অংশীদারি আইন 1830 সালে। ঠিক আছে, 1830 সালে প্রচলিত হয়। চুক্তি অনুযায়ী লাভ ক্ষতি বণ্টিত হয়। অবশ্যই অবশ্যই চুক্তি অনুযায়ী লাভ ক্ষতি বণ্টিত অংশীদারি ব্যবসায়, কিন্তু লাভ ক্ষতির কথা যদি চুক্তিতে উল্লেখ না থাকে মুনাফা বন্টন হবে সমানভাবে। লাভ ক্ষতির কথা যদি চুক্তিতে উল্লেখ না থাকে মুনাফা বন্টন হবে সমানভাবে। ঠিক আছে, কিন্তু ব্যবসায় বিলোপ সাধনের পরে মূলধনগুলো কিভাবে বণ্টিত হবে? মূলধনগুলো বণ্টিত হবে মূলধন অনুপাতের ভিত্তিতে। অংশীদারি ব্যবসা বিলোপ সাধনের পরে মূলধনগুলো কিভাবে বণ্টিত হবে? মূলধন অনুপাতের ভিত্তিতে। মাথায় রেখো। দায় সীমাহীন যে কারবারে, সীমাহীন মানে অসীম, সীমাহীন মানে কি ভাইয়া? অসীম। এক মালিকানা অংশীদারি কারবারে, এক মালিকানা নেই তাহলে অংশীদারি ব্যবসায়। চুক্তি পারি, অংশীদারি কারবারের চুক্তিতে ব্যবসায় লাভ লোকসান অনুপাত উল্লেখ না থাকলে মুনাফা বন্টন করা হয় সমানভাবে, আর উল্লেখ থাকলে তো ওই উল্লেখ অনুযায়ী করব। সদস্য কি বলছে এখানে? এখানে বলছে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী সাধারণ অংশীদারি কারবার, অংশীদারি আইনের কত ধারে নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা আছে? ভাই নিবন্ধন পদ্ধতি কি পদ্ধতি? নিবন্ধন পদ্ধতি সম্পর্কে বলা আছে ভাইয়া 58(1) ধারায়। আর নিবন্ধন না করার ফলাফল, নিবন্ধন না করার ফলাফল সম্পর্কে বলা আছে 69(1). 59 মনে করিও না, 5 নয় না, 6 নয় কিন্তু। ঠিক আছে, তাহলে 69(1) দ্বারা বলেছে নিবন্ধন না করার ফলাফল সম্পর্কে। এই দুটো ধারা এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, অংশীদারি ব্যবসা নিবন্ধিত হয়েছে, নিবন্ধিত হওয়ার পরে চুক্তিপত্রে পরিবর্তন আনতে চাইতেছে এখন, তাহলে এই সম্পর্কে বলা আছে আবার কত দাঁড়ায়? 60-61 দাঁড়ায়, 60 ও 61 দাঁড়ায়। ঠিক আছে, তাহলে নিবন্ধন সম্পর্কে 58 দাঁড়ায়, নিবন্ধন না করার ফলাফল সম্পর্কে বলা আছে 69(1) দাঁড়ায়। আর যদি নিবন্ধন করার পর চুক্তিপত্র পরিবর্তন আনতে চাই তাহলে সেটা হচ্ছে 60-61 দ্বারা। গোচ্ছে আসতে প্রশ্নটা আমি তোমাকে দেখাচ্ছি। ঠিক আছে, তোমাকে আমি দেখাচ্ছি। নিম্নলিখিত ব্যক্তি অংশীদার হতে পারে, আমরা পড়ছি পারে না, কারা কারা পড়ছি না? বিমার দেনা পাওনা প্রসার কর, পারবে না সবাই? পারবা। পাগল বলে সাব্যস্ত ব্যক্তি, এ পারে না ভাই? এ পারে না। যে কোনো নাবালক, নাবালক সাধারণত পারে না। যে কোনো নাগরিক, নাগরিক ব্যায়াম বিদেশি রাষ্ট্রের নাগরিক, এ কি পারবে? না। যে কোনো সাবালক ব্যক্তি, সাবালক ব্যক্তি পারবে। তার নিম্নলিখিত কোন ব্যক্তি অংশীদার হতে পারে? যে কোনো সাবালক ব্যক্তি হতে পারে। কথা বুঝতে পারছো? এখানে কি দেওয়া আছে তাহলে? এখানে গ দেওয়া আছে, ঘ দিয়েছি ঠিক করে নাই কেন? এটা আমার ফল্ট না। ঠিক আছে, টাইপিং এর মিস্টেক হতে পারে। তাহলে
পাগল পারে না, নাবালক পারে না, আমরা টেকনিকে পড়ে ফেলছি। যে কোনো নাগরিক, বিদেশি শত্রু, বিদেশি রাষ্ট্রদূত বা বিদেশি কেউ, ওরা কি অংশীদার হতে পারবে না? তখন সেটা হবে যৌথ উদ্যোগে ব্যবসায়। বিদেশি ব্যবসায়ী আর দেশি ব্যবসায়ী মিলে ব্যবসা করলে হবে যৌথ উদ্যোগে ব্যবসায়, ঠিক আছে? তাহলে ওইটা যৌথ উদ্যোগে ব্যবসা হয়ে যাবে, এটা অংশীদার ব্যবসা থাকবে না। এই কারণে যে কোনো নাগরিক হতে পারবে না, যে কোনো সাবালক ব্যক্তি হতে পারবে দেশের মধ্যেই, ঠিক আছে? ঋণ 6%, চুক্তি মূলধনের উপরে কত পার্সেন্ট? দেখো, অংশীদার চুক্তিপত্রে উল্লেখ না থাকলে মূলধনের উপর কত পার্সেন্ট? আমি লিখছি মূলধন এবং উত্তোলনের উপর 0%, সুদ ধরা হয় না, ঠিক আছে? সুদ ধরা হয় না। সদস্য পারি বাংলাদেশে বহাল 4 দ্বারা বলা হয়েছে সাধারণ অংশীদার বলতে কোনটি? অংশীদারি কারবার বৈশিষ্ট্যই পড়ানো হয় নাই। সদস্য সংখ্যা পড়াইছি না, ওইটা একটা বৈশিষ্ট্যের মধ্যে গেছে। 2 নম্বরে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি হচ্ছে চুক্তি, এটা একটা বৈশিষ্ট্য। চুক্তির উপর ভিত্তি করেই অংশীদারি ব্যবসা গঠিত, পরিচালিত, নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটা পৃথক আইনগত কোনো সত্তা নেই, আইনগত কোনো সত্তা নেই। এটা কৃত্রিম ব্যক্তি সত্তা নয়, আইনগত পৃথক কোনো সত্তা নেই। আস্থা ও বিশ্বাস থাকে পরস্পরের প্রতি। কোন ব্যবসায়? সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারি ব্যবসার ক্ষেত্রে, এই কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই সাধারণ কথাগুলো। তাহলে অংশীদারি ব্যবসা বৈশিষ্ট্য নয়। মালিক ও ব্যবসায়ী সত্তার অভিন্নতা, তাহলে মালিক ও ব্যবসায়ী তো অভিন্নই, এরা একই। তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার, তার মানে ব্যবসার সাথেই তুমি জড়িত, তোমাকে দ্বারাই ব্যবসাকে চিনে। তোমার প্রতিষ্ঠানের অন্য অন্য যে অংশীদার আছে তাদের দ্বারাই ব্যবসাকে চিনে, তারাই ব্যবসায় সব কিছু, তাদের দায় অসীম, ঠিক আছে? স্থায়িত্বের অনিশ্চয়তা, বা যখন যখন অংশীদারদের আলাপ আলোচনার মাধ্যমে মৃত্যুতে বা ইচ্ছাতে বিলোপ সাধন করতে পারে। তারপর আসো আইনগত সত্তার অনুপস্থিতি। আইনগত সত্তা তো নাই ভাইয়া, নাই তো, এটা নাই তো। চুক্তিবদ্ধ সম্পর্ক এটা আছে, তাহলে এটা বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য, এটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নয় কোনটি? ঠিক আছে, ঠিক আছে, ডান ডান। কোনটা অংশীদারি ব্যবসা বৈশিষ্ট্য নয়? বৈশিষ্ট্য নয় চাইছে, সরি প্রশ্নটা। মালিক ও ব্যবসায় অভিন্নতা, হ্যাঁ মালিক ও ব্যবসা অভিন্ন, এটা বৈশিষ্ট্য। আইনগত সত্তার অনুপস্থিতি, হ্যাঁ আইনগত কোনো সত্তা নেই, পৃথক স্বাধীন কোনো সত্তা নেই, এটা বৈশিষ্ট্য। স্থায়িত্বের অনিশ্চয়তা, হ্যাঁ এটা বৈশিষ্ট্য। এখানে ভিন্নতা হইতো মনে, বুঝছো? ভিন্নতা হইলে ক নাম্বারটা হইতো? সবগুলো ঠিক আছে, সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, সবগুলোই বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, কথা বুঝছো? সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ক নাম্বার হবে না, সবগুলোই সঠিক আছে, ক নাম্বারটা কেটে দাও, সবগুলোই সঠিক আছে। এখানে যদি ভিন্নতা দিত তাহলে তুমি ক নাম্বারটা দিতে পারতা। কোনটি অংশীদারি ব্যবসায় গুরুত্বপূর্ণ উপাদান? অবশ্যই পারস্পরিক আস্থা ও বিশ্বাস। নিচের কোনটি, কোন অংশীদারি কারবারের একজন ঋণদাতার মতো? এখান থেকে প্রশ্ন আসবে, আসো একটু পড়াই দিই। আমি তোমরা কি রেডি আছো কিনা একটু বলুন। কমেন্ট করলে কি পাস হয়ে যায়? নাহিমা বিনতে ইসলাম, আমার কাছে অ্যাক্সেসটা নাই যায়, কথা বুঝছো? পেজের অ্যাক্সেস থাকলে তোমাকে ব্লক মারতাম। এতক্ষণ যদি পেট বেচা হইতা ব্লক খাইতা, নাইলে ব্যান খাইতা। রেডি, কেউ মান অপমান নিয়ে থাকিও না, ক্লাস করো। মান অপমান এগুলো কিছু আসা যায় না, বড় ভাই বোনেরা অপমান করবে, সমস্যা কি? সুন্দর প্রশ্ন।
20 জনের বেশি হলে কত টাকা জরিমানা? একজনের বেশি হলে 1000 টাকা জরিমানা। এটা আগে ছিল, এখন 5000 করে জরিমানা। বর্তমানে কত করে? 5000 করে জরিমানা। একজন বেশি হলে 5000 টাকা করে জরিমানা পড়বে। কথা বুঝছো? 1000-এর আলাপ ভুলে যাও। ঐচ্ছিক অংশীদারি কি উদ্দেশ্য সময় কোনো নির্দিষ্ট নয়? না, কোনো নির্দিষ্ট নয়। পৌর এলাকার বাইরে এক ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্স নিতে হয় পৌর কর্তৃপক্ষ নাকি জেলা প্রশাসক? পৌর কর্তৃপক্ষ। জেলা প্রশাসকের কোনো কাজ নাই এখানে, ঠিক আছে? পৌর কর্তৃপক্ষ হতে হবে। আর পৌর এলাকায় এটা প্রয়োজন, এছাড়া এটা নেসেসারি না, দরকার হয় না, ঠিক আছে? ওর মেজান না জয় কথা শিখে গেছো। এক্সামে 2-3টা অ্যান্সার থাকবে না, সর্বোচ্চ একটা প্রশ্ন পেঁচাইবে, এটা সবাই পারবা না, এটা আমি বলি। কিন্তু এখানে ক্লাস করতেছে যারা, তারা অনেক টেকনিক্যাল পার্সন হবা, তারা পারতে পারে, নর্মাল স্টুডেন্ট এগুলো পারবে না। গতানুগতিক বই পড়ে গেছে যারা, তারা এগুলো পারবে না। ভাইয়া বইয়ের সাথে আপনার মিলতেছে না, সঠিক উত্তরগুলো কালেকশন করে দিলে ভালো হয়। আমার হাতে সময় নেই এখন, সত্যি বলতে আমার পরীক্ষা, তাও ক্লাস নিচ্ছি, এটা আলহামদুলিল্লাহ বলা উচিত তোমাদের। হাতে আমার সময় নেই একদমই, কথা বুঝছো? তবে আমি ক্লাসে যেগুলো করাচ্ছি তোমার মাথা অনেকটা খুলবে আশা করি, কথা বুঝছো? ভুল পড়া লাগবে না। 10 জনের বেশি হলে 1000 না, 5000-ই হবে, 5000-ই হবে। সুন্দর প্রশ্ন করছো। কে? মীর মাহমুদ ইস্তিয়াক। ফার্মেসির ক্ষেত্রে 2টাই লাগবে, ড্রাগ লাইসেন্সও লাগবে, ট্রেড লাইসেন্সও লাগবে। ফার্মেসির ক্ষেত্রে 2টাই লাগবে। বইয়ে দাগিয়ে দেন, বই খুলে যে আমি এখন, আমার সময় আছে নাকি? ক্লাসে করো না তোমরা, তোমাদের দাগিয়ে দিয়ে লাভ কি বলো? ক্লাসে করতেছো না, আসো। প্রথম মাসের সাধারণ অংশীদারের ব্যবসায় পড়ি, ঠিক আছে? সাধারণের সাথে আমি পড়বো আরেকটা অংশীদার, সেটা হচ্ছে ভাইয়া নিষ্ক্রিয় অংশীদার। এই সাধারণ অংশীদারের আরেক নাম হচ্ছে ভাইয়া সক্রিয় অংশীদার, আর নিষ্ক্রিয় আরেক নাম হচ্ছে ঘুমন্ত অংশীদার। বেশি পড়াইলাম না, অল্প অল্প জানো, পরীক্ষায় প্যাসে ফেলবো তোমাদেরকে, কথা বুঝছো? পরীক্ষা নিব কিছু, ক্লাসগুলো শেষ করো, প্যাসে ফেলবো প্রচুর পরিমাণে, এই কারণে প্রিপারেশন নিয়ে রাখি, ঠিক আছে? সাধারণ অংশীদার কারা, নিষ্ক্রিয় অংশীদার কারা? যে অংশীদার ব্যবসায় মূলধন সরবরাহ করে, ব্যবসায় পরিচালনা অংশগ্রহণ করে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে এবং অসীম দায় বহন করে, তাকে বলা হয় ভাইয়া সাধারণ অংশীদার। কি বলছি আমি প্রথমে? ব্যবসায় মূলধন দিবে, 2 নাম্বার কাজ কি ভাইয়া? পরিচালনা অংশগ্রহণ করবে। 3 নাম্বার কি কাজ ভাইয়া? লাভ ক্ষতিতে অংশগ্রহণ করবে। দায়ের ক্ষেত্রে ভাইয়া অসীম দায় বহন করবে। এরাই হচ্ছে ভাইয়া সাধারণ অংশীদার। এইগুলো যাদের মধ্যে আছে কোয়ালিটি গুলো, তারা হচ্ছে সাধারণ অংশীদার। 2 নাম্বার হচ্ছে ভাইয়া ঘুমন্ত বা নিষ্ক্রিয় অংশীদার। এরা কারা ভাইয়া? এরা মূলধন দিবে, প্রতিষ্ঠানে মূলধন দিবে, এরা লাভ ক্ষতিতে অংশগ্রহণ করবে, অসীম দায় গ্রহণ করবে। কিন্তু ভাইয়া সাধারণ অংশীদারের মতো এদেরও ব্যবসায় পরিচালনার অধিকার আছে, কিন্তু ব্যবসায় পরিচালনার অধিকার থাকা সত্ত্বেও তারা ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে না, তাই এদেরকে বলা হবে নিষ্ক্রিয় অংশীদার। তাহলে পরিচালনা অংশগ্রহণ করে না, পরিচালনায় অংশগ্রহণ করে
না, ব্রেকেট দিয়ে লেখা থাকে অধিকার থাকা সত্ত্বেও, অধিকার থাকা সত্ত্বেও, এটা হচ্ছে মূল কথা। কথা বুঝছো? চার্টের মধ্যেই বুঝবা না, মনে করবা এরা ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না, আসলে বিষয়টা এমন না। ক্রোজ দেখলেই যে করে না এমন না, এদের অধিকার আছে, চাইলে ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে পারবে, 100% রাইট আছে, কিন্তু এরা করে না। ঠিক আছে, অধিকার থাকা সত্ত্বেও করে না। তাহলে আমাদের শেষ কি? গোমন্ত অংশীদার শেষ, সক্রিয় অংশীদার শেষ। 3 নাম্বারে আমরা শিখবো ভাইয়া সীমিত অংশীদার। সীমিত অংশীদার কি ভাইয়া? এই সীমিত অংশীদার ব্যবসার ক্ষেত্রে এরা মূলধন দেয়, ব্যবসা মূলধন দেয়, হ্যাঁ মূলধন দেয়। 2 নাম্বার কথা হচ্ছে ভাইয়া পরিচালনা অংশগ্রহণ করতে পারে, পরিচালনা এটা অংশগ্রহণ করতে পারার কোনো অধিকার নাই, অংশগ্রহণ করার কোনো অধিকার নাই, অধিকার নাই। তাহলে এদের কোনো অধিকার নাই। এরা কি লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে? মুনাফা প্রদানের সত্ত্বে এদেরকে গ্রহণ করা হয় নাবালক হিসাবে। ঠিক আছে, বা অন্য অন্য যে কোনো ক্ষেত্রে মুনাফা প্রদানের জন্য সীমিত অংশীদারকে গ্রহণ করা হয়। এখন আসুন, মুনাফা ভোগ করে, ক্ষতি হলে কি দায় বহন করে? দায় বহন করে না, কিন্তু ক্ষতির দায় বহন করে না। ডান ডান ডান। তার মানে দায় কেমন? দায় সীমিত। সীমিত অংশীদার ব্যবসা আমাদের শেষ। 3 নাম্বার শেষ। 8 প্রকারের অংশীদার থেকে আসে। ঠিক আছে, আরো 2 প্রকার আছে, ওগুলো লাগে না। 8 প্রকারের বাইরেও আরো 2 প্রকার আছে, ওগুলো লাগে না। তাহলে 3 নাম্বার সীমিত অংশীদার শেষ। 4 নাম্বার কি আসে ভাইয়া? 4 নাম্বার আছে আমাদের আপাত দৃষ্টিতে অংশীদার। আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টিতে অংশীদার কি ভাইয়া? মনে করো এখানে কে কে আছে? মশিউর আছে, মশিউরের সাথে আমি একটা পার্টনারশিপ বিজনেস দিলাম। পার্টনারশিপ বিজনেস দেওয়ার পরে আমি বলতেছি আমার ভালো লাগে না, আমি ব্যবসা থেকে চলে যাই। আমার সাথে তো মশিউর আছে, আমি আছি, আর মনে করো ইসরাত জাহান আছে, 3 জন আছি আমরা। আমি বলতেছি মশিউর ভাই আমার ভালো লাগতেছে না, আমি চলে যাই। আমি চলে গেছি। এখন আমি চলে যাওয়ার পরে মূলধনটা ব্যবসায় থেকে যায়, মূলধন ব্যবসায়ী থাকবে। আমি ব্যবসায়ের অংশীদার আছি না, আমি কিন্তু ব্যবসায় নাই, কিন্তু আমার ব্যবসায় মূলধনটা আছে। আমি ব্যবসায় নাই কিন্তু ব্যবসায় মূলধনটা আছে। তার মানে কি এই মূলধনের উপর নির্দিষ্ট সুদ পাবো না? সুদ কিন্তু হারাম, হ্যাঁ হারাম, কঠোরভাবে হারাম। তাহলে অনেকে মনে করতেছে ইন্টারেস্ট খাই, লভ্যাংশ খাই, মুনাফা খাই। লভ্যাংশ, মুনাফা, সুদ এক জিনিস না। আবার সুদরে মুনাফা করে চালানো, ইন্টারেস্ট করে চালানো এক জিনিস না। কথা বুঝছো? সুদরে মুনাফা বলে চালাচ্ছে, ইন্টারেস্ট বলে চালাচ্ছে এখন, কিন্তু মুনাফা সুদ দুটো এক জিনিস না। তাহলে ব্যবসায়ী মূলধনটা পড়ে আছে, ব্যবসায়ের উপরে নির্দিষ্ট হারে সুদ পায়। যে মূলধনের উপর সুদ পাবে সে কি ভাইয়া? ব্যবসায় পাওনাদার না? পাওনাদার। সে কি ব্যবসায় পাওনাদার না? অবশ্যই পাওনাদার, তার মূলধনটা রয়ে গেছে। তাহলে যে অংশীদার পূর্বে ব্যবসায়ের অংশীদার ছিল কিন্তু অবসর গ্রহণের পরও ব্যবসায় মূলধন রেখে যায় এবং সেই মূলধনের উপর নির্দিষ্ট হারে সুদ পায়, তাকে বলা হয় ভাইয়া আপাত দৃষ্টিতে অংশীদার। এই অংশীদারের দায় কেমন? এখন আসো, পরিচালনা অংশগ্রহণের প্রশ্ন আসে না, লাভ ক্ষতিতে অংশগ্রহণের প্রশ্নই আসে না, এরা নির্দিষ্ট সুদ পাবে জাস্ট। ঠিক আছে, আর এদের দায় কেমন? এদের দায় হচ্ছে অসীম। কখন অসীম? বিজ্ঞপ্তি না দিলে দায় অসীম। বিজ্ঞপ্তি না দিলে, আস্তে
কেন বিজ্ঞপ্তি না দিলে যায় অসীম? মনে করো আমি ব্যবসা থেকে চলে যাচ্ছি, এখন এই জায়গায় কি কি আছে, ইসরাত আছে, রবি মশিউর আছে, দুইজন আছে আমি মানি, আমি ছিলাম আগে, কিন্তু আমি ছিলাম এই দেখে দেখি সাইদ আসছে, তারপর আসছে কে তামান্না আসছে, বলতেছে যে আমরা ব্যবসায় থাকবো, কিন্তু এদিকে আমি নাই, রায়হান ব্যবসায় নাই, রায়হান ব্যবসায় কেউ না, কিন্তু এদিকে তোমরা জানো না, কারণ আমি বিজ্ঞপ্তি দিই নাই, আমি তো ব্যবসার অংশীদার না, বিজ্ঞপ্তি দিই নাই, তোমরা আমার উপর ভরসা করে। কে কে আছে? দীপ্তি, দীপ্তি আছে, আছে কে আফরা, তারপর আছে কে ভাইয়া তামান্না, তামান্না। এই তিন পাপি বান্দা কি করছে জানো? সবাই পাপি বান্দা, তিনজনকে বলছি মাইন্ড করে না আবার। এই তিন পাপি বান্দা এই ব্যবসার মধ্যে ইনভেস্ট করছে, এই ব্যবসায় ইনভেস্ট করার পরে মশিউর, তারপর আরেকজন কার নাম বলছিলাম আমি, মশিউরের পরে কে পড়ছি, খেলা জমতেছে না তো, আরবি মনে করো, ইসরাত জাহান, ইসরাত, আরবি, এই তিন পাপি বান্দা আবার পালাই গেছে, টাকা নিয়ে উদাও, টাকা নিয়ে যখন উদাও হয়ে গেছে, এখন তোমরা এই তিনজনকে আমাকে ধরবা না? অবশ্যই আমাকে ধরবা, কারণ তোমরা জানতা না, তোমরা আগে জানতা যে আমি অংশীদার ছিলাম, কিন্তু আমি বিজ্ঞপ্তি না দিয়ে অংশীদার থেকে খারিজ হয়েছি বা অংশীদার থেকে চলে গেছি, পদত্যাগ করছি, এটা তো হতে পারে না। আমরা আপনার উপর ভরসা করে ব্যবসা ইনভেস্ট করছি, আপনি নাই, ফাইজলামি নাকি? ধরবা না আমাকে অবশ্যই, এই কারণে দায় অসীম। তাহলে বিজ্ঞপ্তি না দিলে আপাত দৃষ্টিতে অংশীদারের দায় অসীম। চারটা শেষ আমাদের। 5 নাম্বার আসো ভাইয়া, কর্মী অংশীদার, সবচেয়ে সহজ। কর্মী অংশীদার কে ভাইয়া? যে অংশীদার ব্যবসায় মূলধন দেয় না, মূলত শ্রম, মেধা, যোগ্যতা এগুলো ব্যবহার করে। শ্রম, মেধা, যোগ্যতা, কর্মদক্ষতা দেয়, এগুলো দেয়। তো এগুলো দেওয়া মানে কি ভাইয়া? ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করা, পরিচালনা অংশগ্রহণ করে। লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে, অবশ্যই লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে। দায় কেমন? সাধারণ অংশীদারের মতোই অসীম, সব কিছু সাধারণ অংশীদারের মতো, কিন্তু ভাইয়া খালি এরা মূলধন দেয় না, এরা শ্রম, মেধা, দক্ষতা, যোগ্যতা, কর্মক্ষমতা এগুলা সরাসরি প্রতিষ্ঠানে দিয়ে থাকে। 5 নাম্বারে শেষ করছি আমরা। এখন বলবো আমরা ভাইয়া নামমাত্র অংশীদার। এই নামমাত্র অংশীদারকে ভাইয়া কেউ শ্রম দেয়, কেউ মূলধন দেয়, কেউ মূলধন দেয় না। এখন কথা হচ্ছে কি ভাইয়া, নামমাত্র অংশীদার সুনাম দেয়, নামমাত্র অংশীদার কি দেয়? সুনাম দেয়। এখন সুনাম দেয়, সুনামের বিনিময়ে তাকে তোমরা টাকা দাও, যে তোমাকে এই টাকা দিব বা এত পার্সেন্টেজ দেবো, এভাবে চুক্তি করে টাকা প্রদান করো তোমরা, সুনামের বিনিময়ে তাকে অংশীদার হিসাবে রাখো। জাস্ট তার চেহারা দেখে অনেকে অংশীদার হতে চায় বা ব্যবসায় প্রতিষ্ঠানে অংশগ্রহণ করে বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে মালামাল কিনে এই ব্যক্তিটাকে দেখে। ঠিক আছে, এখন এটা কি পরিচালনা অংশগ্রহণ করে? না, এদের কোনো অধিকার নাই পরিচালনা অংশগ্রহণ করার, এদের কোনো অধিকার নাই। তারপর আসে ভাইয়া এই লোকরা, এই লোক পরিচালনা অংশগ্রহণ করতে পারে না, সেটা হচ্ছে লাভ ক্ষতির ক্ষেত্রে কেমন হয়? লাভ ক্ষতি, লাভ হইলে ভাই নির্দিষ্ট হারে বা অনির্দিষ্ট পার্সেন্টেজ হিসাবে লাভ গ্রহণ করে, লাভটা সে গ্রহণ করে। ক্ষতি হলে কি হয় ভাইয়া? ঋণ গ্রহণ করলে জাস্ট দায় বর্তায় যায়, ঋণ গ্রহণে বা ক্ষতি হলে পায় না, এটা চুক্তির উপর নির্ভর করে, তার মানে লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে। ঠিক আছে, লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে কেন বলছি আমি? চুক্তির উপর নির্ভর করে, ক্ষতি হলে সে পায় না বা তার নির্দিষ্ট একটা ফিক্সড অ্যামাউন্ট থাকে, তোমাকে এত টাকা দিব। ঠিক আছে, তো ঋণ গ্রহণ না করলে দায় বর্তায়, ঋণ গ্রহণ করলে দায় বর্তায় যায়। মনে করো আল্লাহর ওলি জুনায়েদ কাদের,
জুনায়েদ কাদের আমার ব্যবসার অংশীদার, অনেক বড় প্রতিষ্ঠান। এখন কি করছে সে জানো? এখন প্রতিষ্ঠানের একজন সদস্য, তাকে দেখলেই তো মানুষ টাকা পয়সা দিবে। ভাই কি লাগবে আমাকে বলেন জাস্ট, টাকা পয়সা গাড়ি বাড়ি ও তো নিয়ে নিছে চান্সে, প্রতিষ্ঠানের নাম বেঁচে খাইতেছে, আছে না এমন? জুনায়েদ মাইন্ড করেন, হ্যাঁ বোঝাচ্ছি। তাহলে তাহলে জুনায়েদ তার অবস্থা দেখে, ভালো চলতেছে দেখে মানুষ তাকে ঋণ টেন দিল। এখন ঋণ গ্রহণ করছে কে? জুনায়েদ। দায় বর্তাবে কার উপরে? জুনায়েদের উপরে। তাহলে অবশ্যই নামমাত্র অংশীদার, ঋণ গ্রহণ করলে দায় বর্তাবে, এই নর্মাল কথাটা। 6টা শেষ হয়েছে। এখন আমি শিখাবো 2টা জিনিস, সেটা হচ্ছে ভাইয়া আচরণ অনুমতি অংশীদার, প্রতিবন্ধ অংশীদার। এটা আমি 3 জনকে সিলেক্ট করব, শর্মিলা, রাইসুল, উর্মি। শর্মিলা, রাইসুল, উর্মি, মাইন্ড করে না, হ্যাঁ? শর্মিলা, রাইসুল, উর্মি, এই 3 আল্লাহর ওলি, 3 জনে মেয়ে, ঠিক আছে না? একজন ছেলে আছে, একজন রাখলাম। 2 মেয়ের মাঝখানে গেরা কলে পড়ে গেছে, চিপাই পড়ে গেছে, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে গেছে, বুঝছো তো? ঢুকে পড়ছি, 2 সাইডে 2টা মেয়ে পড়ছে, চিপাই পড়ে গেছে। ভাই এভাবে যে বসে আছি, 1.5টা ঘন্টা কিভাবে যে বসেছিলাম আমি নিজে জানি, কোনো লড়াচড়া নাই, কথা বুঝছো? একবার এভাবে আস্তে আস্তে লিখতেছে, এভাবে, কথা বুঝছো? শান্তিতে যে লিখবো হাত পা ছেড়ে দিয়ে, তাও পারতেছি না, কারণ 2 সাইডে 2 মেয়ে। এই রাইসুল পড়ে গেছে ওই রকম গেরা কলের মধ্যে। এখন গেরা কলে পড়ছো, কোনো আপত্তি নাই। এখন 3 জনের পুলিশে ধরছে, ধরার পরে শর্মিলা খুবই ভালো মেয়ে, কান্নাকাটি শুরু করে দিছে, বিনা অপরাধে ধরছে তো, কান্নাকাটি শুরু করে দিছে, কান্নাকাটি শুরু করছে, সরি হাসছে একটু, কথা বুঝছো? এই শর্মিলা কি করতেছে ভাইয়া? মিট মিট করে হাসতেছে, অনেকের অভ্যাস দেখবা হাসে, খুবই ভালো মেয়ে হাসতেছে, বলছে যে আমি বিনা অপরাধী, আমাকে কি করতে পারবে দেখা যাবে। আমি বলছে এই মেয়ে হাসো কেন, তোর ভিতরে খাপলা আছে? এখন এই কথা বলছে, হাসার কারণে কি ভাইয়া ফেসে গেছে না? ফেসে গেছে। এটা দেখে রাইসুল ছেলে হতে পারে, কিন্তু আবার খুব সেন্সিটিভ, কান্নাকাটি শুরু করে দেয়। এখন রাইসুল তুমি মাইন্ড করে না ভাইয়া, হ্যাঁ? রাইসুল বলতেছে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, কারণ কি? শর্মিলার ধরছে, ধরার পরে শর্মিলা হাসার কারণে ওরা বসে দিচ্ছে, ও সিম্পিতি নেওয়ার জন্য কান্নাকাটি শুরু করেছে। এখন বলছে এই ছেলে কান্না করতেছে কেন? ও হাসছে দেখে তুই কান্না করবি? তোর ভিতরে সবচেয়ে বড় ঝামেলা। তার মানে এরা হাসছে, এ রাইসুল কান্না করছে, 2 জনে 2 কাহিনী বাড়াইছে। এখন উর্মি এ তো চিন্তা করো যে হাসছে কাঁদছে, এই কারণে কট খাইছে, আমার কিচ্ছু করা যাবে না, দেখে আমার কি করে। তো উর্মি জিজ্ঞেস করতেছে এত রাতে বাইরে বের হওয়ার কারণ কি? জাহাঙ্গীরনগর তো বুঝোই, রাত 12টা না 1টা নাই, অনেক আল্লাহর ওলিরা থাকে। মনে করো তুমি কোনো কাজে বের হইছো, এখন উর্মি চুপচাপ যে আছো না তুমি? পুলিশে কইতেছে উর্মির ভিতরে বেশি ঘাওলা আছে, ও তো হাসছে কাঁদছে, এ চুপচাপ কেমনে কি? তাহলে দেখো তো ভাইয়া, শর্মিলা হাসছে, রাইসুল কাঁদছে, এটা হচ্ছে তাদের একটা আচরণ, আচরণ না ভাইয়া? আচরণ। এ চুপচাপ, আস্তাগফিরুল্লাহ, মানে প্রতিবন্ধ, আল্লাহ মাফ করুক, আল্লাহ কাউকে না বানাক। তাহলে আচরণ অংশীদার, হাসার কারণে কান্নার কারণে ফেসে গেছে, দায় হচ্ছে অসীম। আর উর্মি চুপচাপ ছিল, মানে প্রতিবন্ধ অংশীদার, দায় অসীম, কারণ কি? চুপচাপ থাকে বা মৌনতা অবলম্বন করে। তাহলে এখান থেকে আমরা কি বুঝি ভাইয়া? আচরণ অনুমত অংশীদার এবং প্রতিবন্ধ অংশীদার, এই 2টা শিখার আগে আমরা একটু পার্থক্যটা একটু বুঝি। ভাইয়া এরা মূলধন দেয় না ব্যবসায়ী,
এরা ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করে না, এরা লাভ ক্ষতিতে অংশগ্রহণ করে না। দায় অসীম। কারণ কি ভাইয়া, এই দুইজন আচরণ করছে, ভাব নিচ্ছে যে প্রতিষ্ঠানের কিছু একটা আমরা ভাব নীতিকে ফাইসে গেছে, এই কারণে দায় অসীম। আর উর্মি ভালো মানুষ, চুপচাপ ছিল, কথা বলে নাই, মুখ খুলতে পারে নাই, জায়গা বরাবর সঠিক কথা বলতে পারে নাই, এই কারণে ফেসে গেছে দায় অসীম। এখন আচরণীয় অংশীদার, আচরণীয় অনুমিত অংশীদার কি, প্রতিবন্ধ অংশীদার কি? ভাইয়া মনে করো এই শর্মিলা আর রাইসুল দায় অসীম দেখানোর জন্য আমি একটা গল্প করছি, ঠিক আছে? মূল থিমে আসি এখন। শর্মিলা আর রাইসুল দুইজন এমন আচরণ করতেছে মনে হচ্ছে সে আমার ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার, কিন্তু আসলে না, সে আমার ব্যবসা প্রতিষ্ঠানের অংশীদার না। এখন অংশীদার না, কিন্তু সে অংশীদার দাবি করতেছে, এমন ভাব করতেছে যেন সে অংশীদার। এই অংশীদারকে বলা হয় আচরণ অনুমিত অংশীদার। তাহলে প্রতিবন্ধ অংশীদারকে উর্মি পাবলিক ফিগার। এখন এই পাবলিক ফিগারকে পরিচয় করিয়ে দিলে আমার ব্যবসার লাভ আছে, ব্যবসায় ইনকাম বাড়বে আগে থেকে। তাই আমি বলছি, আরে উর্মি, উর্মি তো আমার বোনের মতো, ছোট বোন, আমার পার্টনারও, আমার ব্যবসা প্রতিষ্ঠানের একজন, কিন্তু উর্মি কিচ্ছু না। অংশীদার তো দূরের কথা, চিনি না ওরে, আমি টিভিতে টুবিতে দেখছিলাম আর কি, কথা বলছো, মাঝে মাঝে জয় বাংলা স্লোগান দিত, এই উর্মি, সেই উর্মি, আস্তাগফিরুল্লাহ। তাই এই উর্মিকে চিনতাম ওই কারণে, জয় বাংলা স্লোগান দিতাম। বলছে উর্মি তো আমার পার্টনার। তাহলে পার্টনার, এই কথা শোনার পরে অনেকে আমার ব্যবসায় ইনভেস্ট করছে, ব্যবসা থেকে প্রোডাক্ট কিনতেছে। এখন উর্মি এটা জেনে গেছে রায়হান উর্মির নাম বেঁচে খাইতেছে। উর্মি জানার পরে আমার কিছু কয় নাই, আমার বলতেছে, এমন তো বলতে পারতো যে রায়হান ভাই আপনি আমার নাম বেঁচে খাইতেছেন, এটা ঠিক না। না, বলতেছে ও ব্যবসা করে করুক, ওর মতো খাক, কার কি। চুপচাপ ছিল, মনত অবলম্বন করছে। এটাই হচ্ছে প্রতিবন্ধ অংশীদার। তার মানে যে অংশীদারি ব্যবসায়ে কাউকে অংশীদার পরিচয় করে দেওয়ার পরেও সে মৌনতা অবলম্বন করে বা চুপচাপ থাকে, তাকে বলা হবে প্রতিবন্ধ অংশীদার। 8 প্রকার অংশীদার শেষ। এখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসতে পারে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসতে পারে, গুচ্ছা আসতে পারে, টার্গেট মিস হবে না ইনশাল্লাহ। রাজশাহী গুচ্ছ এখান থেকে আসবে আসবে আসবে, আর ঢাবিতে এখান থেকে আসবে, না হলে অংশীদারের প্রকারভেদ ঐচ্ছিক, নির্দিষ্ট, সাধারণ, সীমিত, ওই জায়গা থেকে আসবে। আজকে কথাটা বলে গেলাম, মিলে নিও পরীক্ষায় কমন পাওয়ার পরে, ঠিক আছে? ডাইরেক্ট মামলা, আচ্ছা আচ্ছা আচ্ছা, মামলা দিও। হ্যাডম বলে কোশ্চেন করছিলেন, এই হ্যাডম কইছি কয় একজন টিচারের শব্দ চয়ন কি এমন হতে পারে, এমন কথা আমার শোনা লাগছে। যাই হোক, আজকে ক্লাসের পর কি হয় আল্লাহ জানে, আল্লাহ জানে। কোনো অশালীন শব্দ চয়ন করছি নি, আল্লাহ করি নাই, আমি আমার থেকে সেফটি থাকার চেষ্টা করছি। কত সালে? 15 বিঘা, 1930 সালে। হ্যাঁ, তারপর আসুন, থাক, এই প্রশ্নটা একটু পড়ো। সেটা হচ্ছে ভাইয়া, 100 টাকা পর্যন্ত দাবির জন্য তৃতীয় পক্ষের বিরুদ্ধে মামলা করা যায়। তার মানে 100 টাকার বেশি আদায়ের জন্য মামলা করা যায় না। এটি অংশীদারি কারবারে কত দ্বারা বলা হয়েছে? 100 টাকার জন্য মামলা করা যায়, 100 টাকার বেশি আদায়ের জন্য মামলা করা যায় না। ভাইয়া নিবন্ধন না করলে এটা করা হয়। নিবন্ধন না করার ফলাফল সম্পর্কে বলা আছে কত দ্বারায়? 69 দ্বারায়। 6 আছে, আছে। শেষ করে দিব, হ্যাঁ এখন একটু শেষ করে দিব আমি। সুফিয়ান গানটা বন্ধ কর, কি গান দিয়ে রাখছোস ক। বাবা মারা গেলে সন্তানরা মিলে ব্যবসা পরিচালনা করে, মুনাফা ভাগ করে। ভাইয়া এটা মুনাফা প্রদানের শর্তে, হ্যাঁ, নর্মাল আমার প্রশ্ন বলেছে। অংশীদার ব্যবসা প্রকারভেদ পড়াই ফেলছে অলরেডি। যে অংশীদার মূলধন শ্রম, কর্মী অংশীদার, যখন অংশীদারের স্থায়িত্বকাল থাকে না, তাহলে ঐচ্ছিক, পড়াই ফেলছে ভাই এগুলো। ফার্মে মূলধন বিনিয়োগ করা, পরিচালনায় অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় অংশীদার, পড়াই ফেলছে অলরেডি।
কিভাবে অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন হয়? আদালত কর্তৃক বিলোপ সাধন হতে পারে, বাধ্যতামূলক হতে পারে, আদালত কর্তৃক। এখন অংশীদারি ব্যবসায় বিলোপ সাধন সম্পর্কে একটু পড়ি, এখান থেকেও প্রশ্ন আসে, ধারা থেকে প্রশ্ন আসে বিশেষ করে। ঠিক আছে, লেখো সবাই। সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেল। তাহলে একটু দেখো তো, শেষ আমাদের টেকনিক, শেষ, পড়াও শেষ। সকলে মানে হচ্ছে ভাই সকলের সম্মতিক্রমে, সকলের সম্মতিক্রমে বা সকলের ইচ্ছায় বিলোপ সাধন, এটা সম্পর্কে বলা আছে ভাইয়া অংশীদারি আইনের 40 ধারা। বাধ্য মানে হচ্ছে ভাইয়া বাধ্যতামূলক বিলোপ সাধন, বাধ্যতামূলক বিলোপ সাধন সম্পর্কে বলা হয়েছে ভাইয়া 41 ধারা। বিশেষ মানে হচ্ছে ভাইয়া বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন, বিশেষ ঘটনা সাপেক্ষে বিলোপ সাধন 42 ধারা। বিজ্ঞপ্তি মানে ভাইয়া বিজ্ঞপ্তির মাধ্যমে, বিজ্ঞপ্তির মাধ্যমে বিলোপ সাধন 43 ধারা। আদালত মানে ভাইয়া আদালত কর্তৃক বিলোপ সাধন, আদালত কর্তৃক বিলোপ সাধন 44 ধারা। আর অনলি বিলোপ সাধন কি ভাইয়া, সবাই লেখো, অনলি বিলোপ সাধন কথাটা থাকলে হবে 39 ধারা। তো এখান থেকেও প্রশ্ন আসে। কতগুলো ধারা শিখেছি মনে আছে? প্রথমে এদিকে চলে যাও, সংজ্ঞা 4 ধারা, ঐচ্ছিক 7 ধারা, নির্দিষ্ট 8 ধারা, নিবন্ধন করলে 58 ধারা, না করলে 69 ধারা, নিবন্ধন করার পরে চুক্তিপত্র পরিবর্তন আনতে গেলে 60-61 ধারা। পড়াইছি। নাবালক নতুন অংশীদার অবসরে মজালটে, জেনজি টেকনিক 31-32, তারপর আসা ভাইয়া সকলে বাধ্য হয়ে বিশেষ বিজ্ঞপ্তির আদেশে আদালতে গেল। বিলোপ সাধন বললে 39 ধারা, অনলি বিলোপ সাধন বললে 39 ধারা, আর সকলের সম্মতিক্রমে 40 ধারা। বাধ্য মানে বাধ্যতামূলক বিলোপ সাধন, সকলে বাধ্য হয়ে বাধ্যতামূলক বিলোপ সাধন 41 ধারা। বিশেষ কারণে বিলোপ সাধন 42 ধারা। বিজ্ঞপ্তি 43 ধারা, আদালত কর্তৃক বিলোপ সাধন 44 ধারা। আসে কোনটা ভাইয়া? বাধ্যতামূলক বিলোপ সাধনটা থেকে প্রশ্ন আসে ভাইয়া। ব্যবসা অবৈধ ঘোষিত হলে, কি বলছি, বিজ্ঞপ্তির মাধ্যমে না, সরি, বাধ্যতামূলক বিলোপ সাধন। এখান থেকে প্রশ্ন আসে সদস্য 2 জনের কম হলে, ব্যবসায় অবৈধ হলে, বা 1 জন বাদে সকলে দেউলিয়া হলে বা মৃত্যুবরণ করলে। 1 জন বাদে সকলে দেউলিয়া হলে বা মৃত্যুবরণ করলে, 3টা কারণে। বা 1 জন বাদে মানে 1 জন আছে, 1 জনের দ্বারা কি অংশীদারি ব্যবসা হয় না, তার মানে অটোমেটিক বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে, এই কথাই বলছে। তার মানে 2 জনের কম হলে, এইটা যে কথা এটাও সেম কথা। আর ব্যবসা অবৈধ ঘোষিত হলে, অবৈধ প্রমাণিত হলে বাধ্যতামূলক বিলোপ সাধন ঘটে। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি একটা জায়গায়। আই হোপ বুঝতে পারছি। এসএস নিছো? না নিলে পরে নিয়ে নিও। সীমাবদ্ধ অংশীদার সব পারবা। নাবালক চুক্তি করতে পারে না কত সালের চুক্তি আইন দ্বারা? এটা 1872 সালের চুক্তি আইনের 31 না 11 ভুলে গেছে, এটা একটু দেখতে হবে। হ্যাঁ, নাবালক চুক্তি করতে পারে না 1872 সালের চুক্তি আইনের 11 না 31, আমি ভুলে গেছি। আচ্ছা, 1872 সালটা মনে রাখো, বলতে পারলাম না, সরি। অংশীদারি কারবার সাথে সঙ্গতিপূর্ণ নয়। সদস্য 2 থেকে 20 জন, মূলধন দিতে হয়, মুনাফা পায়। কিন্তু প্রসপেক্টাস এটা কোম্পানির ক্ষেত্রে ভাইয়া, হ্যাঁ, প্রচারপত্র বা বিবরণপত্র বা প্রসপেক্টাস এটা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে। আসো
ফার্ম হিসাবে পরিচিত অংশীদারি ব্যবসায়। আচ্ছা, এ দেখছো, একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি নিজেকে ওই প্রতিষ্ঠানের অংশীদার হিসেবে পরিচয় দিলে সে কোন ধরনের অংশীদার? সে হচ্ছে বিক্রয় প্রতিনিধি, সে অংশীদার না। আমি হচ্ছে বিক্রয় প্রতিনিধি, অংশীদার না, কিন্তু আমি জাহির করতেছি আমি অংশীদার, প্রতিষ্ঠান কিছু একটা। তাহলে আচরণে ফুটে উঠতেছে আমি অংশীদার, কিন্তু আচরণের অনুমতি অংশীদার এটা। ঠিক আছে, নিম্নের কোন অংশীদার প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানের অংশীদার না? খুব সুন্দর প্রশ্ন করছে। স্লিপিং পার্টনার, ওয়ার্কিং পার্টনার, লিমিটেড পার্টনার, কুইজি পার্টনার। কুইজি মানে হচ্ছে আপাত দৃষ্টিতে অংশীদার, আপাত দৃষ্টিতে। ভাই এই ব্যবসায় থেকে বিদায় নিছে, এর মূলধনটা আছে কিন্তু অংশীদার না, তাহলে অংশীদার না। লিমিটেড পার্টনার সীমিত অংশীদার, এটা পরিমিত বা সীমিত অংশীদার। ওয়ার্কিং পার্টনার কর্মী অংশীদার, স্লিপিং পার্টনার ঘুমন্ত অংশীদার। ভাই এগুলো অংশীদার, এগুলো প্রকৃতপক্ষে অংশীদার, কিন্তু আপাত দৃষ্টিতে অংশীদার। সে হচ্ছে একজন পাওনাদার, সে অংশীদার না। আসো, আদালত কর্তৃক ঘোষিত ঋণ পরিশোধ অক্ষম ব্যক্তি কি বলে? দেউলিয়া বলে। তাহলে দেউলিয়ার ইংলিশ কি? ব্যাংক্রাফট। ভাইয়া বাংলা দ্বিতীয়তে পড়ছো না সুফিয়ান, এগুলোর কি বলে জানি? পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ না? বাংলা দ্বিতীয়তে পারিভাষিক শব্দ আছে না, ব্যাংক্রাফট, দেউলিয়া। পড়ছো তোমরা, ইংলিশটা পারো। যে অবস্থায় আদালত অংশীদারি প্রতিষ্ঠানের বিলুপ্তি ঘোষণা করতে পারে, আদালত অংশীদারি প্রতিষ্ঠানের মুনাফা না হলে, কর প্রদানে অসমর্থ হলে, অংশীদার স্বেচ্ছায় চুক্তি ভঙ্গ করলে, বা চুক্তি ভঙ্গ করলে। তারপর আসো, একই এলাকার 10 ব্যক্তির যৌথ উদ্যোগে গঠিত প্রতিষ্ঠান। একই এলাকায় বসবাসকারী 18 বছর বা তদূর্ধ্ব বয়সের 10 ব্যক্তির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানে কি বলে? সাধারণ অংশীদার। ভাইয়া এখানে পরিমিত, সীমিত, সমবায়, আর্থিক কল্যাণ, সাধারণ লক্ষ্য এগুলো বলা নাই। ঠিক আছে, যেহেতু অংশীদার চ্যাপ্টার আছে, অংশীদার, সাধারণ অংশীদার। এই কুদুম টুদু এগুলোই আছে, আর ভালো লাগতেছে না এগুলো। ঠিক আছে, এই প্রশ্নটা আমি সলভ করে 1 নাম্বারটা গুচ্ছের পরীক্ষায় পারো না, 1 নাম্বারটা 3 নাম্বারটা আমি সলভ করেছি একটু। হ্যাঁ, এটা কি 23-24 আসছে বা 3টাই সলভ করেছি আমি, আর এটা আসছে 22-23। এটা দরকার নাই। কোন ক্ষেত্রে অংশীদারি কারবারে বাধ্যতামূলক বিলোপ সাধন হয়? বাধ্যতামূলকভাবে বিলোপ সাধন হয় কোন অংশীদার মারা গেলে, বিশেষ ঘটনা সাপেক্ষে। এটা কোন অংশীদার চুক্তি ভঙ্গ করলে, সকল বা একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে। বাহ, বাধ্যতামূলক বিলোপ সাধন পড়েছি না? মিল পাইছে কিনা দেখো তো। সকল অংশীদার দেউলিয়া হলে বা একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে, পাইছো? তাহলে একজন থাকবে, অংশীদার ব্যবসায় কি একজন দ্বারা হয়? হয় না, বাধ্যতামূলক। আর সকলে দেউলিয়া হলে তো ব্যবসায় শেষ, বাধ্যতামূলক। দেখছো বা এটা নরমাল প্রশ্ন, এটা না। সাবালকত্ব অর্জনের কত মাসের মধ্যে কারবারে না থাকার সম্বন্ধে সিদ্ধান্ত নিতে হয়? নাবালক হঠাৎ করে দাড়ি মাছ গলাইছে, 18 বছর হয়ে গেছে, সাবালক হয়ে গেছে। সাবালক হওয়ার 1 থেকে 6 মাসের মধ্যে বলছি না? তাহলে 1 থেকে 6 মাসের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানে সে কি থাকবে নাকি থাকবে না, সেই সিদ্ধান্ত তাকে নিতে হবে। এগুলো নরমাল প্রশ্ন। হচ্ছে যে এইটা প্রশ্ন বুঝেই নেই অনেকে। নিবন্ধিত অংশীদারি চুক্তির অবর্তমানে, নিবন্ধিত অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদারগণ নিম্নের কোনটি ব্যতীত সকল সুবিধা ভোগ করতে পারেন? ভাইয়া নিবন্ধিত অংশীদারি চুক্তির অবর্তমানে মানে কি ভাইয়া? অংশীদারি চুক্তিটা নিবন্ধিত নয়, অংশীদারি চুক্তির অবর্তমানে। কেমন? নিবন্ধিত অংশীদারি চুক্তির অবর্তমানে। তাহলে নিবন্ধিত অংশীদারি চুক্তির অবর্তমানে হলে অনিবন্ধিত। তাহলে ব্যবসাটা কেমন? অনিবন্ধিত। তাহলে অনিবন্ধিতর ক্ষেত্রে কি বলছে ভাইয়া? 100 টাকার বেশি দাবি আদায়ের জন্য মামলা করতে পারে না। তাহলে অনিবন্ধিত হলে তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার অধিক পাওনা আদায়ে মামলা করা, এই সুবিধা ভোগ করতে পারে না। ঠিক আছে, 100 টাকার অধিক পাওনা আদায়ে মামলা করা, এই সুবিধা ভোগ করতে পারে না। পারে না হবে, হ্যাঁ, পারে না হবে। তাহলে তৃতীয় পক্ষের বিরুদ্ধে 100 টাকার অধিক পাওনা আদায়ে মামলা করা, এটা সে পারবে না। ক্লিয়ার কিনা বলো? 3 নম্বর প্রশ্নটা বুঝছো কিনা বলো?
নিবন্ধিত অংশীদারি চুক্তির অবর্তমানে, অংশীদারি চুক্তির অবর্তমানে মানে নিবন্ধিত চুক্তির অবর্তমানে মানে নিবন্ধিত নয়, অনিবন্ধিত চুক্তি। ঠিক আছে, এই লাইনটা অনেকে বোঝা নাই, এই কারণে পোলাপান ভুল করছে, আমার উপর রাগ করছে, বুঝছো? ইংরেজি কমন চাচ্ছে, কত বড় পাপি ম্যানেজমেন্ট ক্লাসে, মানে ইংলিশ এত শিখছে, ইংলিশ ভুলেই না, কিন্তু পরীক্ষা হলে 12 ভিতর 4 তুলতে পারে না, 5 তুলতে পারে না। এই পোলাপান গুলো 4 তুলতে পারে না, 5 তুলতে পারে না 12-র মধ্যে, দেখা যায় একটা মানে ইংলিশ প্রশ্ন দিকে হতাশা, অথচ ইংলিশ প্রশ্ন সবচেয়ে সহজ, ইংলিশ নিয়ে পাঠ নিতেছে এটা গেছে। ওরে বাবা, হ্যাডাম ইংরেজি শব্দ কঠিন দিছে, কঠিন। আমি কি বলছি তোমাকে একবারও হেড আম? না ভাইয়া, আমি তোমাকে একবারে হেড আম বলি নাই, হ্যাডাম বলছি, হ্যাডম। তুমি এখানে বিকৃতি করছো। নিবন্ধন ঐচ্ছিক, ঐচ্ছিক, ঠিক আছে। সোফিয়ান হচ্ছে না, এই তো ঘুরে ফিরে সেম প্রশ্ন। নির্বাহী গ্রন্থি সীমাবদ্ধ অংশীদার অধিকার নয়, এরা ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে পারে না। টু পার্টিসিপেট ইন ম্যানেজমেন্ট, প্রথমটাই ধরা গেছে, বাদ। আচরণ অনুমিত অংশীদারের কথা বলা হয়েছে 28 ধারায়, মুখস্থ বিদ্যা। পরিচালনা এগুলো তো সীমিত অংশীদার আইন 1907 সালের, আর ব্রিটিশ অংশীদার আইন 1890 সালের, পড়েছি। ওকে, সেলফ প্র্যাকটিসে চলে আসছে। ক্লাসটা কেমন ছিল বলো, ক্লাসটা কেমন ছিল বলো, হ্যাপি কিনা বলো, সবাই হ্যাপি কিনা বলো। একটু ইয়ে কর না ভাই, গান শোনা যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে। হয়েছে ধারা মনে রাখবো, এই টেকনিক তো নাবালক নতুন অংশীদার অবসর মজা লোটে, ওইটার টেকনিক পড়াইছি একটা। তারপরে অংশীদার অবসর, ওইটাতে পড়ে 6টা ধারা, 6 আর 3 9টা ধারা মনে রাখেছে। ঐচ্ছিকে 7 ধারা, নির্দেশে 8 ধারা, ওইটারও টেকনিক আছে, কিন্তু আমি সময় লম্বা করবো না, এই কারণে টেকনিক দিয়ে নেই ওইটার। 7 8 এমনি মনে রাখো। নিবন্ধন করলে 58 59 14 15টা টেকনিক পড়ে, ধারা পড়ায় ফেলছে, এগুলো তো একবার ইজিলি মনে রাখা যায়। মুখস্থ হয়ে যাবে তাহলে না, আজকে আর না, আমার মানে প্রচন্ড টায়ার্ড। হ্যাঁ, কালকে যৌথ মূলধনী কোম্পানির উপর ক্লাস হবে, ঠিক আছে। হ্যাঁ, কি আর করার, কালকে ছিল 600 জন। আর বইগুলা যারা নিবা, তোমাদেরকে একটা ফর্ম দিচ্ছে আমি, ফর্মটা ফিল আপ করিও। ওই ফর্ম ফিল আপ করলে এইগুলা না, খালি তোমাকে দেখাচ্ছি, ওই মার বুক শুদ্ধ আছে কিন্তু। হ্যাঁ, ওই মারে তুমি পরীক্ষা দেবা, নিচে না, এটা এটা এই তো ওই মার বুক। এটা গুরুত্বপূর্ণ কেন, সত্যি বলতে রমজান মাস ছিল, ইমামতি করছি, বিভিন্ন জায়গায় যাবো, টাকা পয়সা লাগবে, পড়তে পারি না, এই কারণে পরীক্ষা দেওয়া হয় নাই। আর এইরকম ওই মার বই পাইবে না কোনো জায়গায়, ঠিক আছে। সিরে পরীক্ষা দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো করে, কথা বুঝছো। সিরে পরীক্ষা দেবে, যত পরীক্ষা দিবা তোমার হাত তত চালু হবে, নার্ভাস তত কেটে যাবে,
কথা হচ্ছে এটা পরীক্ষার সময় গুরুত্বপূর্ণ হয়, বিশেষ করে ঢাবিতে 2 সাইডে 2টা মেয়ে বললে তো তুমি আসমানে উড়বা পাংখায়, তখন পাংখা টাঙ্খা দেখার সময় নাই, হাত চলবে তখন। কথা বুঝছো? এই কারণে হচ্ছে তোমার ওএমআর বইটা গুরুত্বপূর্ণ। আর প্রশ্ন ব্যাংক জানা নেও নাই, এই প্রশ্ন ব্যাংকের ব্যাখ্যা থেকে কমন পড়বে, এটা গত বছরও প্রমাণিত হয়েছে। আমার ক্লাস থেকে প্রশ্ন ব্যাংক থেকে বোম বুক টক প্রশ্ন ব্যাংকে যা আছে এগুলো থেকে অনেক অংশে কমন পড়বে। বোম বই যা আছে, যে আপনি বোম বইয়ে কাজ করছেন কিনা, আপনার সবকিছু আছে কিনা? বোম বইতে আমার সব কিছু আছে, থাকবে না কেন? তবে আমি বলছি কি, বোম বইয়ে যদি কোনো লাইনে ভুল থাকে এটার দায়ভার আমি নেব না, কারণ বইয়ে আমি কাজ করছি টুকটাক, আমি ঠিকঠাক করি নাই, সত্য কথা তো এটা। বই আমার না ব্যক্তিগতভাবে, এই কারণে বইয়ের দায়বদ্ধতা আমার না, কিন্তু বইটা ভালো হয়েছে এটা আমি বলতে পারি। কারণ কি, ক্লাসে বলছি আমি সাজানো গোছানো মাথায় সেট হওয়ার মতো করে, এটা মানুষের দ্বিতীয় কথা পাবো না। প্যাসিভলি বইটাও সেম, কথা বুঝছো? প্যাসিভলি বইটাও সেম, আমি তোমাদেরকে প্রতিটা পৃষ্ঠা ধরে ধরে বোঝাচ্ছি। পৃষ্ঠাগুলো দেখো, এই জায়গায় নাড়া চাড়া দিলে সিঁড়ি দেওয়ার কোনো অপশন নাই, দেখছো? সিঁড়ি দেওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? তো এই হচ্ছে কথা, বইগুলো নিবা অবশ্যই। আমি তোমাদেরকে একটা প্রশ্ন কই পাবো পরীক্ষা দেওয়ার জন্য? প্রশ্ন যাই বই আইতেছে আমাদের, প্রশ্নের বই আসতেছে, মডেল টেস্ট আসতেছে, টেনশন নিও না, দাঁড়া। তোমাদেরকে মেসেজ এসে পড়ে গেছে, এত মেসেজ দিয়ে কি হবে? মেসেজ সেন্ড করবো না, কোনো মেসেজ সেন্ড হবে না। কি জানি আজকে মনে হচ্ছে কোন ইয়েতে এনসিকে মানে কনফিউজ হয়ে গেছে, কোন দইব ক্রয় নাকি উৎপাদন, ও মুখ্য জানি সবাই রায়হান বেরে মেনশন, আর এই সব বোনাস ছেলে মেয়ে একসাথে। আমি উত্তর দিনে একটা ক্লাসে এসে বলে দিছি, সব ক্লাসে বলে দিছি, কনফিউশনে কিছু নাই, ক্লাসে বলছি তাও কনফিউশনে বলে। আমি একটা ফর্ম দিছি, বুঝছো? ফর্মটা ফিল আপ করে রাখিও, আমি বলবো, হ্যাঁ রিটেন বই আসবে পরে, আমি বলবো আমার সাথে কথা হয়েছে, ডিসকাউন্ট না দিলে আমার এই ক্লাস দেওয়ার দরকার নাই শুধু, কারণ যারা ক্লাস করবে তারা ডিসকাউন্ট পাবে, তাদের অধিকার, 10টা ক্লাস যারা করবে, এটা আমি অলরেডি বলে দিচ্ছি, প্রতিটা বই থেকে ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? আমি প্রথমে এই কথা বলে ক্লাসে ঢুকছি, ঠিক আছে? প্রশ্নটা কোন জায়গায় আছে? প্রশ্নটা আমি কালকে উত্তর দিই, এটা আমার জানা নাই শিওর, ঠিক আছে? আয়কর আইনের অধীনে শিওর আমার জানা নাই, পড়ছিলাম, আমার খেয়াল নাই, আমি মুখস্থ বলতে পারি না, কথা বুঝছো? মুখস্থ বলতে পারবো না, ভাবতে হবে, চিন্তা করতে হবে অনেক কিছু, টাকা আগে দেওয়া লাগবে। ফর্মটা ফিল আপ করে রাখো। আর আমাদের পেট বেচে নাই এমন পাপি বান্দা কে আছে দেখি তো? কে মাইন্ড করে না? সবাই পাপি বান্দা, পাপির উপরে পাপি, কথা বুঝছো? বা কোনো জায়গায় ভর্তি হয়েছ, পড়া বুঝতেছো না, আমাদের কাজগুলো এনজয় করতেছো, ভালো কিছু করার চিন্তা ভাবনা আছে, কারা কারা আছো দেখি তো? ব্যাচে ভর্তি বন্ধ অফিসিয়ালি, তোমাদের জন্য আমি একটা ব্যবস্থা করব। এই কথা ALRTPU যেই হোক না কেন, এই কথা রাখতে হবে। যারা ভর্তি হইতে পারো নাই, ভর্তি হইতে আগ্রহী, তাদের জন্য আমার কথা বললে যাতে ভর্তি নেয়, এই কথার আমি ব্যবস্থা করব, ঠিক আছে? পাপির ওপর পাপি, তাই সারিয়া তাসনিম, তুমি ভর্তি হইতে চাইলে বলবা রায়হান ভাইয়ের সাথে কথা হয়েছে, 2.0 ভর্তি হবো, কল দিলে আমার কথা বললে নিতে বলে দিব আমি, ঠিক আছে? যারাই আসো, আর বইয়ের উপর তো ডিসকাউন্ট পাবা। মশিউর ইসলাম, ভর্তি হয়ে যাও যদি ভালো লাগে, মনে করো যে বেটার কিছু পাওয়া। ভাই ম্যানেজমেন্টে এই থেরাপি দিচ্ছি, তাহলে অ্যাকাউন্টিং, ইংলিশ, বাংলা এগুলোতে কি থেরাপি দেবে আল্লাহ ভালো জানে, কথা বুঝছো? বাংলায় তো 8,500 স্টুডেন্ট, বাংলায় এবছর প্রথম, এত পরিমাণ স্টুডেন্ট বাংলায় কোনো জায়গায় হয় নাই। অন্য কোনো এক জায়গায় 8,000 কত জানি হয়েছে, 8,500 যায় নাই, ওইটা ইউটিউব টিউটিউব মিলিয়ে, এটা শুধু ফেসবুকে, কথা বুঝছো? তো বাংলায় বেস্ট পোলামেন্ট ক্লাস করছে সবচাইতে বেশি, এবং সবচাইতে এফোর্ট দিয়ে ক্লাসগুলো নিছে, তুমি ক্লাস না দেখলে বুঝবা না, ঠিক আছে? তারপরে ইংলিশে কে পড়ায়, অ্যাকাউন্টিংয়ে কে পড়ায়, এগুলো জানো, এগুলো না বলি, সিনিয়র টিচাররা পড়ায়, মাঝখান দিয়ে আমি আর সুফিয়ান জুনিয়র পড়ে গেছে আর কি। মেয়েদের কমেন্টে রিপ্লাই দেয়, ভালো হয়ে যাও মাসুদ,
মেয়েদের কমেন্টে রিপ্লাই দিবে কেন? তোমার কমেন্টে রিপ্লাই দিবে মেয়েরা। আরে সিস্টেম বোঝো না, মার্কেটিং পলিসি বোঝো না, এতে মার্কেট হারাইবো। শরীরে জোশ চলে আসে। ঠিক আছে, তাহলে কথা বলতে থাকবো 24 ঘন্টা, 24 ঘন্টা জোশে থাকবা। কি এমন কাজ করছ তোর কাজ করে বলা মানে জোশে গিয়ে তাই মেয়েদের প্রতি ভাইয়া ওকে ওকে ওকে, সেকেন্ড টাইমার ব্যাচে ভর্তি নিতে বলবা, আর টিপিতে নক দিবা, বলবা আমি বলছি না। রায়ন ভাই কথা না যদি না দেয় বলবা রায়ন ভাই আমি বলছি, তারপরে যদি না দেয় আমাকে নক দিবা, আমি সরাসরি কথা বলবো তোমার জন্য। কারে নিতে চাই? ঠিক আছে, কালকে নিও। ওকে 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 ওকে, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামীকাল। আর 8টা দিন আছে, কালকে ফাটাফাটি একটা ক্লাস হবে। যৌথ মূলধনী কোম্পানির সমস্যা, তাই তো? এমসিকিউ সমস্যার সমাধান হবে, বেসিকের অনেক কিছু জানা হবে। খালি যে এমসিকিউ এমনটা না, পুরো টপিকটা ক্লিয়ার হয়ে যায়, 14 গোষ্ঠী ক্লিয়ার হয়ে যায়। কথা বুঝছো? এটা ক্লাসের মাধ্যমে বুঝতে পারছো তোমরা। কোনো মেয়ে একটা কমেন্ট করলে ক্লাস না করে সেই কমেন্টের একটার পর একটা কমেন্ট করতে থাকে। সুমাইয়া আক্তার, তুমি এই কমেন্ট করছো কেন? তুমি তো মার্কেট হারাইলা, ছেলেরা করবে এই কমেন্ট। কথা বুঝছো? মেয়েদের রিপ্লাই দিতে দিতে ফেনা তুলে ফেলে মুখ থেকে, ছেলেদের কমেন্টে রিপ্লাই দিতে চায় না, কারণ এরা পাবি বান্দা। আর মেয়েদের 7 খুন করলে সব মাপ, কারণ কি? চেহারা আছে। কথা বুঝছো? তো বিষয়টা এমন হয়ে গেছে, মাইন্ড করে না কেউ। টু পয়েন্ট জিরো তা আমি ক্লাস নিলে কে নেবে? আমি ক্লাস না নিলে কে নেবে? আমার তো নেওয়া লাগবেই, নিতে চাই না তাও নেওয়া লাগতেছে। রায়ন ভাইকে চাই নাকি তো সেদিন সুশীল ভরে গেছে। আচ্ছা আচ্ছা, কালকে আমি দেখবো ভালো সোর্স থেকে। আমি এই প্রশ্নটা এর আগেও একবার উত্তর করছি গত বছর, তবে আমার এখন খেয়াল আসতেছে না, অনেকদিন ধরে নেই। কথা বুঝছো? এই কারণে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, কমেন্টের রিপ্লাই যা অবস্থা দেখলাম, এটা ঠিক, মেয়েদের কমেন্টের রিপ্লাই দেয় বেশি। আর তোমরা কনফিউজড থাকিও না, উৎপাদন না ক্রয় হবে, এটা ক্রয় হবে, ব্যাখ্যার মাধ্যমে আজকেও বোঝাই দিছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।